মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। তুমি কি রোজ এমনি করেই আমার ঘরে আড়ি পাতো মা? না না, সময় পাই কোথা, সংসারের কাজ করেই তো সারতে পারি নে। এই দেখো না বাচ্চা, বাতে মরছি, তবু চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তা এই ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি, বাবুটির আবার ভারী লজ্জার শরীর। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। গল্প পাঠে দেবশ্রী দাস চৌধুরী। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৌদামিনী নামটা আমার বাবার দেওয়া। আমি প্রায়ই ভাবি আমাকে 1 বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে পাননি, তবে এমন করে আমার ভেতর ও বাইরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে? বীজ মন্ত্রের মতো এই একটা কথায় আমার সমস্ত ভবিষ্যৎ জীবনের ইতিহাসটাই যেন বাবা বলে দিয়ে গেছেন। রূপ তা আছে মানি, কিন্তু না গো না, এ আমার দেমাক নয়, দেমাক নয়। বুক চিরে দেখানো যায় না, নইলে এই মুহূর্তেই দেখিয়ে দিতুম রূপ নিয়ে গৌরব করবার আমার আর বাকি কিছু নেই, একেবারে কিছুই নেই। 18-19, হ্যাঁ তাই বটে, বয়স আমার 19ই, বাইরের দেহটা আমার তার বেশি প্রাচীন হতে পায়নি, কিন্তু এই বুকের ভিতরটায়, এখানে যে বুড়ি তার 79 বছরের শুকনো হাড় গোড় নিয়ে বাস করে আছে, তাকে দেখতে পাচ্ছ না? পেলে এতক্ষণে ভয়ে আঁতকে উঠতে। একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও আমার লজ্জায় মরতে ইচ্ছে করে। তবে এই কলঙ্কের কালি কাগজের উপর ঢেলে দেওয়ার আমার কি দরকার ছিল? সমস্ত লজ্জার মাথা খেয়ে সেটাই তো আজ আমাকে বলতে হবে, নইলে আমার মুক্তি হবে কিসে? সব মেয়ের মতোই আমিও তো আমার স্বামীকে বিয়ের মন্ত্রের মধ্যে দিয়েই পেয়েছিলাম। তবু কেন তাতে আমার মন উঠল না? তাই যে দামটা আমাকে দিতে হলো আমার অতি বড় শত্রুর জন্যেও তা একদিনের জন্যে কামনা করিনে, কিন্তু দাম আমাকে দিতে হলো। যিনি সমস্ত পাপ পুণ্য লাভ ক্ষতি ন্যায় অন্যায়ের মালিক, তিনি আমাকে এক বিন্দু রেহাই দিলেন না। কড়ায় গণ্ডায় আদায় করে সর্বশান্ত করে যখন আমাকে পথে বার করে দিলেন, লজ্জা শরমের আর যখন কোথাও কিছু বাকি রাখলেন না, তখনই শুধু দেখিয়ে দিলেন, ওরে সর্বনাশী, এ তুই করেছিস কি? স্বামী যে তোর আত্মা, তাকে ছেড়ে তুই যাবি কোথায়? একদিন না একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে। এ জন্মে হোক, আগামী জন্মে হোক, কোটি জন্ম পরে হোক, তাকে যে তোর চাই, তুই যে তাঁরই। জানি যা হারিয়েছি তার অনন্ত গুণ আজ ফিরে পেয়েছি, কিন্তু তবু যে একথা কিছুতেই ভুলতে পারি নে। এটা আমার নারী দেহ, আজ আমার আনন্দ রাখবারও জায়গা নেই, কিন্তু ব্যথা রাখবারও যে ঠাঁই দেখি না প্রভু। এই শরীরের প্রত্যেক অণু পরমাণু যে রাত দিন কাঁদছে, ওরে অস্পৃশ্যা, ওরে পতিতা, আমাদের আর বেঁধে পোড়াস নে, আমাদের ছুটি দে, আমরা একবার মরে বাঁচি। কিন্তু থাক সে কথা। বাবা মারা গেলেন, 1 বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন। মামার ছেলে পেলে ছিল না, তাই গরিবের ঘর হলেও আমার আদর যত্নের কোনো ত্রুটি হলো না। বড় বয়স পর্যন্ত তার কাছে বসে ইংরাজি বাংলা কত বই না আমি পড়েছিলাম, কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক, ঠাকুর দেবতা কিছুই মানতেন না। বাড়িতে একটা পূজা অর্চনা কিংবা বারব্রতও কোনোদিন হতে দেখিনি, এসব তিনি দুচক্ষে দেখতে পারতেন না। নাস্তিক বই কি? মামা মুখে বলতেন বটে তিনি অ্যাগনস্টিক, কিন্তু সেও তো একটা মস্ত ফাঁকি।
কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যই নিজেদের আগাগোড়া ফাঁকির পেছনে আর একটা আকাশ পাতাল জোড়া ফাঁকি জুড়ে দিয়ে আত্মরক্ষা করেছিলেন। কিন্তু তখন কি ছাই এসব বুঝেছিলুম? আসল কথা হচ্ছে সূর্যির চেয়ে বালির গায়েই বেশি ফোস্কা পড়ে। আমার মামারও হয়েছিল ঠিক সেই দশা। শুধু আমার মা বোধ হয় যেন লুকিয়ে বসে কি সব করতেন, সে কিন্তু আমি ছাড়া আর কেউ জানতে পেত না। তা মা যা খুশি করুন, কিন্তু মামার বিদ্যে 16 আনার জায়গায় 18 আনা শিখে নিয়েছিল। আমার বেশ মনে পড়ে, দোরগোড়ায় সাধু সন্ন্যাসীরা এসে দাঁড়ালে সং দেখবার জন্যে ছুটে গিয়ে মামাকে ডেকে আনতুম। তিনি তাদের সঙ্গে এমনই ঠাট্টা শুরু করে দিতেন যে বেচারারা পালাবার পথ পেত না। আমি হেসে হাততালি দিয়ে গড়িয়ে লুটিয়ে পড়তুম। এমনি করেই আমাদের দিন কাটছিল। শুধু মা এক একদিন ভারী গোল বাঁধাতেন, মুখ ভারী করে এসে বলতেন, দাদা, সতুর তো দিন দিন বয়স হচ্ছে, এখন থেকে একটু কোঁচাকুচি না করলে সময় বিয়ে দেবে কি করে? বলিস কি গিরি, তোর মেয়ে তো এখনো 12 পেরোয়নি, এর মধ্যেই তোর সাহেবদের মেয়েরা তো এই বয়সে। মা কাঁদো কাঁদো গলায় জবাব দিতেন, সাহেবদের কথা কেন তুলছো দাদা? আমরা তো সত্যি আর সাহেব নই। ঠাকুর দেবতা না মানো, তারা কিছু আর ঝগড়া করতে আসছেন না। কিন্তু পাড়া গাঁয়ের সমাজ তো আছে, তাকে উড়িয়ে দেবে কি করে? ভাবিস নে বোন, সে সব আমি জানি। এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি, ঠিক এমনি করে আমাদের নচ্ছার সমাজটাকেও হেসে উড়িয়ে দেব। মা মুখ ভার করে বিড়বিড় করে বকতে বকতে উঠে যেতেন। মামা গ্রাহ্য করতেন না বটে, কিন্তু আমার ভারী ভয় হতো। কেমন করে যেন বুঝতে পারতুম মামা যাই বলুন, মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না। কেন যে বিয়ের কথায় ভয় হতে শুরু হয়েছিল তা বলছি। আমাদের পশ্চিম পাড়ার বুক চিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত, তার দুপারে যে দুঘরের বাস ছিল, তার এক ঘর আমরা, অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদারের। এই মজুমদার বংশ যেমন ধনী তেমনই দুর্দান্ত। গাঁয়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না। নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর। আজ এত বড় মিথ্যেটা মুখে আনতে আমার যে কি হচ্ছে সে আমার অন্তর্যামী ছাড়া আর কে জানবে বলো? কিন্তু তখন ভেবেছিলুম এ বুঝি সত্যি একটা জিনিস, সত্যি বুঝি নরেনকে ভালোবাসি। কবে যেই মোহটা প্রথম জন্মেছিল সে আমি বলতে পারবো না। কলকাতায় সে বিয়ে পড়তো, কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলোসফি আলোচনা করতে প্রায়ই আসতো। তখনকার দিনে অ্যাগনস্টিজমই ছিল বোধ করি লেখাপড়া জানাদের ফ্যাশন। এই নিয়েই বেশিরভাগ তর্ক হতো। কতদিন মামা তাঁর গৌরব দেখাবার জন্য নরেন বাবুর তর্কের জবাব দিতে আমাকে ডেকে পাঠাতেন। কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত, দুজনের তর্কের কোনো মীমাংসা হতো না, কিন্তু আমি প্রায় জিততুম। তার কারণও আজ আর আমার অজানা নেই। মাঝে মাঝে সে হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখ পানে চেয়ে গভীর বিস্ময়ে বলে উঠত, আচ্ছা ব্রজবাবু, এই বয়সে এত বড় লজিকের জ্ঞান, তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি একটা ফেনোমেনন বলে মনে করেন না? আমি গর্বে সৌভাগ্যে ঘাড় হেঁট করতুম। ওরে হতভাগী, সেদিন ঘাটটা তোর চিরকালের মতো একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েনি কেন? মামা উচ্চঙ্গের একটু হাস্য করে বলতেন, কি জানো নরেন, এ শুধু শেখাবার ক্যাপাসিটি। কিন্তু তর্কাতর্কি আমার তত ভালো লাগতো না যত ভালো লাগতো তার মুখের মন্টিক্রিস্টোর গল্প। কিন্তু গল্পও আর শেষ হতে চায় না, আমার অধৈর্যেরও আর সীমা পাওয়া যায় না। সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারাদিন 100 বার মনে করতুম কখন বেলা পড়বে, কখন নরেনবাবু আসবে। এমনই তর্ক করে আর গল্প শুনে
আমার বিয়ের বয়স 12 ছাড়িয়ে 13-র শেষে গড়িয়ে গেল, কিন্তু বিয়ে আমার হলো না। তখন বর্ষার নব যৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলা ঝরা ফুলে ফুলে একেবারে বোঝাই হয়ে যেত। আমাদের বাগানের ধারের সেই নালাটা পার হয়ে আমি রোজ গিয়ে কুড়িয়ে আনতুম। সেদিন বিকালেও মাথার ওপর গাঢ় মেঘ উপেক্ষা করেই আমি তাড়াতাড়ি যাচ্ছি। মা দেখতে পেয়ে বললেন, ওলো, ছুটে তো যাচ্ছিস, জল যে এলো বলে। জল এখন আসবে না মা, ছুটে গিয়ে দুটো কুড়িয়ে আনি। 15 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে, শুধু কথা শোন, যাস নে। এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝা আর শুকোবে না, তা বলে দিচ্ছি। তোমার দুটি পায়ে পড়ি মা, যাই, বৃষ্টি এসে পড়লে মালিদের এই চালাটার মধ্যে গিয়ে দাঁড়াবো। বলতে বলতে ছুটে পালিয়ে গেল। মায়ের আমি একটা মাত্র মেয়ে, দুঃখ দিতে আমাকে কিছুতেই পারতেন না। ছেলেবেলা থেকেই ফুল যে আমি কত ভালোবাসি সে তো তিনি নিজেও জানতেন, তাই চুপ করে রইলেন। কতদিন ভাবি, সেদিন যদি হতভাগীর চুলের মুঠি ধরে টেনে আনতে মা, এমন করে হয়তো তোমার মুখ পোড়াতুম না। বকুল ফুলে কোচর প্রায় ভর্তি হয়ে এসেছে। এমন সময় মা যা বললেন তাই হলো। ঝমঝম করে বৃষ্টি এলো। ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঢুকে পড়লুম। কেউ নেই। খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের দিকে চেয়ে ভাবছি, এমন সময় ঝমঝম করে ছুটে এসে কে ঢুকে পড়ল। মুখ ফিরিয়ে চেয়ে দেখি, ও মা, এই যে নরেনবাবু। কলকাতা থেকে তিনি যে বাড়ি এসেছেন, কই সে তো আমি শুনিনি। আমাকে দেখে চমকে উঠে বললেন, হ্যাঁ, সদু যে এখানে। অনেক দিন তাকে দেখিনি, অনেক দিন তার গলা শুনিনি। আমার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল। মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলুম না। মাটির দিকে চেয়ে বললুম, আমি তো রোজই ফুল কুড়োতে আসি, কবে এলেন? নরেন মালিদের একটা ভাঙা খাটিয়া টেনে নিয়ে বসে বললে, আজ সকালে। কিন্তু তুমি কার হুকুমে ফুল চুরি করো শুনি? গম্ভীর গলায় আশ্চর্য হয়ে হঠাৎ মুখ তুলে দেখি চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে। লজ্জা লজ্জা, এই পোড়ার মুখেও কোথা থেকে হাসি এসে পড়ল। বললুম, তাই বই কি, কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি চুরি করা হয়? নরেন ফস করে দাঁড়িয়ে উঠে বললে, আর আমি যদি ওই কুড়োনো ফুলগুলো তোমার কোঁচড়ের ভেতর থেকে আরেকবার কুড়িয়ে নিই, তাকে কি বলে? জানিনি কেন আমার ভয় হলো। সত্যি যেন এইবার সে এসে আমার আঁচল চেপে ধরবে। হাতের মুঠো আমার আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল। ও কি করলে? আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললুম, আপনাদেরই তো ফুল, বেশ তো, নিন না কুড়িয়ে। হ্যাঁ, এত অভিমান? এই বলে সে উঠে এসে আমার আঁচলটা টেনে নিয়ে ফুল কুড়িয়ে কুড়িয়ে রাখতে লাগলো। কেন জানি নে হঠাৎ আমার দু চোখ জলে ভরে গেল। আমি জোর করে মুখ ফিরিয়ে আরেক দিকে চেয়ে রইলুম। সমস্ত ফুলগুলো কুড়িয়ে আমার আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল। খানিকক্ষণ আমার দিকে চুপ করে চেয়ে থেকে বললে, যে ঠাট্টা বুঝতে পারে না, এত অল্পে রাগ করে, তার ফিলোসফি পড়া কেন? আমি কালই গিয়ে ব্রজবাবুকে বলে দেব, তিনি যেন আর পণ্ডশ্রম না করেন। আমি আগেই চোখ মুছে ফেলেছিলাম। বললুম, কে রাগ করেছে? যে ফুল ফেলে দিলে। ফুল তো আপনিই পড়ে গেল। ও, মুখখানাও বুঝি এমনি ফিরে আছে? আমি তো মেঘ দেখছি। মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না? কই যায়? বলে আমি ভুলে হঠাৎ মুখ ফেরাতেই দুজনার চোখাচোখি হয়ে গেল। নরেন ফিক করে হেসে বললে, এখানে আয়না থাকলে যায় কি না দেখিয়ে দিতুম। নিজের মুখে চোখেই একসঙ্গে মেঘ বিদ্যুৎ দেখতে পেতে, কষ্ট করে আকাশ খুঁজতে হতো না। আমি তখন চোখ ফিরিয়ে নিলুম। রূপের প্রশংসা আমি ঢের শুনেছি, কিন্তু নরেনের চাপা হাসি,
চাপা ইঙ্গিত সেদিন আমার বুকের মধ্যে ঢুকে আমার হৃৎপিণ্ডটাকে যেন সজোরে দুলিয়ে দিলে। এই তো সেই 5 বছর আগের কথা, কিন্তু আজ মনে হয় সেই সৌদামিনী বুঝি বা আর কেউ ছিল। নরেন বললে, মেঘ না কাটলে ব্রজবাবুকে বলে দেব, লেখাপড়া শেখান মিছে, তিনি যেন আর কষ্ট না করেন। বেশ তো, ভালোই তো। আমি ওসব পড়তেও চাইনি, বরং গল্পের বই পড়তেই আমার ঢের ভালো লাগে। নরেন হাততালি দিয়ে বলে উঠল, দাঁড়াও, বলে দিচ্ছি। আজকাল নভেল পড়া হচ্ছে বুঝি? আমি বললুম, গল্পের বই তবে আপনি নিজে পড়েন কেন? আমি পড়ি সে শুধু তোমাকে গল্প বলবার জন্য, নইলে পড়তুম না। তারপর বৃষ্টির দিকে চেয়ে বললে, আচ্ছা, এই জল যদি আজ না থামে কি করবে? বললুম, ভিজে ভিজে চলে যাব। আচ্ছা, এ যদি আমাদের পাহাড়ি বৃষ্টি হতো তাহলে? গল্প জিনিসটা চিরদিন কি ভালোই বাসি। একটুখানি গন্ধ পাওয়া মাত্র আমার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশ থেকে নরেনের মুখের ওপর নেমে এলো। জিজ্ঞেস করে ফেললুম, সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না? একেবারে না, গায়ে তীরের মতো বেঁধে। আচ্ছা, তুমি সে বৃষ্টি দেখেছো? পোড়া মুখ দিয়ে তুমি বার হয়ে গেল। ভাবি জিভটা সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে খসে পড়ে যেত। সে বললে, এরপর যদি একজন আপনি বলে ডাকে, সে আরেকজনের মরা মুখ দেখবে। কেন দিব্যি দিলেন? আমি তো কিছুতেই তুমি বলবো না। বেশ, তাহলে মরা মুখ দেখো। দিব্যি কিছুই না, আমি মানি নে। কেমন মানো না, একবার আপনি বলে প্রমাণ করে দাও। মনে মনে রাগ করে বললুম, পোড়ামুখী, মিছে তেজ তো রইল কোথায়? মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলি নে। কিন্তু দুর্গতির যদি ওইখানেই সেদিন শেষ হয়ে যেত। ক্রমে আকাশের জল থামল বটে, কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন গুলিয়ে একাকার করে দিলে। সন্ধে হয় হয়, ফুলকটা আঁচলে বাঁধা, কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়লুম। নরেন বললে, চলো তোমাকে পৌঁছে দিই। আমি বললুম, না। মন যেন বলে দিলে সেটা ভালো না, কিন্তু অদৃষ্টকে ডিঙিয়ে যাব কি করে? বাগানের ধারে এসে ভয়ে হতবুদ্ধি হয়ে গেলুম। সমস্ত নালাটা জলে পরিপূর্ণ, পার হয়ে কি করে? নরেন সঙ্গে আসেনি, কিন্তু সেইখানে দাঁড়িয়ে দেখছিল। আমাকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তার দেরি হলো না। কাছে এসে বললে, এখন উপায়? আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, নালায় ডুবে মরি, সেও আমার ভালো, কিন্তু একলা অত দূর সদর রাস্তা ঘুরে আমি কিছুতেই যাব না। মা দেখলে। কথাটা আমি শেষ করতেই পারলুম না। নরেন হেসে বললে, তার আর কি, চলো তোমাকে সেই পিটুলি গাছটার ওপর দিয়ে পার করে দিই। তাই তো বটে। আহ্লাদে মনে মনে নেচে উঠলুম। এতক্ষণ আমার মনে পড়েনি যে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে ঝড়ে উপড়ে নালার উপর ব্রিজের মতো পড়ে আছে। ছেলেবেলায় আমি নিজেই তার উপর দিয়ে এপার ওপার হয়েছি। খুশি হয়ে বললুম, তাই চলো। নরেন তার চেয়েও খুশি হয়ে বললে, কেমন মিষ্টি শোনালে বলো তো। যাও। নির্বিঘ্নে পার না করে দিয়ে কি আর যেতে পারি? তুমি কি আমার পাড়ের কাণ্ডারি নাকি? আমি আজও ভেবে পাইনি এ কথা কি করি বা মনে এলো এবং কেমন করি বা মুখ দিয়ে বার করলুম। কিন্তু সে যখন আমার মুখের দিকে চেয়ে একটু হেসে বললে, দেখি তাই যদি হতে পারি। তখন যেন আমি ঘেন্নায় যেন মরে গেলুম। সেখানে এসে দেখি পার হওয়া সোজা নয়। একে তো জায়গাটা গাছের ছায়ায় অন্ধকার, তাতে আবার পিটুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিছল তেমনি উঁচু নিচু হয়ে আছে। তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু শব্দে বয়ে যাচ্ছে। আমি একবার পা বাড়াই, একবার টেনে নিই। নরেন খানিকক্ষণ দেখে বললে, আমার হাত ধরে যেতে পারবে? পারবো। কিন্তু তার হাত ধরে এমনই কাণ্ড করলুম যে সে কোনো মতে টাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করলে। কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখের দিকে চেয়ে রইল।
তারপরেই তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল। বললে, দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারি কি না। কি করে? এই যে এমনি করে। বলেই সে নিচু হয়ে আমার 2 হাঁটুর নিচে এক হাত আর ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমেষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার ওপর পা দিয়ে দাঁড়ালো। ভয়ে আমি চোখ বুঁজে বাঁ হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলুম। নরেন তাড়াতাড়ি পা চালিয়ে পার হয়ে এপারে চলে এলো, কিন্তু নামাবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিলে। কিন্তু থাককে, কম ঘেন্নায় কি আর এর শরীরের সমস্ত অঙ্গ গলায় দড়ি দিতে চায়? শিউরোতে শিউরোতে বাড়ি চলে এলুম। ঠোঁট দুটো তেমন করে জ্বলতেই লাগলো বটে, কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচ খোরের জ্বলুনির মতো যত জ্বলতে লাগলো, জ্বালার তৃষ্ণা তত বেড়ে যেতেই লাগলো। মা বললেন, ভালো মেয়ে তুই, শুধু এলি কি করে? নালাটা তো জলে জলে জলময় হয়েছে দেখে এলুম। সেই গাছটার উপর দিয়ে বুঝি হেঁটে এলি? পড়ে মরতে পারলি নে? না মা, সে পুণ্য থাকলে আর এই গল্প লেখবার দরকার হবে কেন? তার পরের দিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো। আমি সেইখানেই বসেছিলাম। তার দিকে চাইতে পারলুম না, কিন্তু আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো ছুটে পালাই, কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরা বালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো। আমি নড়তেও পারলুম না, মুখ তুলে দেখতেও পারলুম না। নরেনের যে কি অসুখ হলো তা শয়তানি জানে। অনেক দিন পর্যন্ত আর সে কলকাতায় গেল না। রোজই দেখা হতে লাগলো। মা মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন, ওদের পুরুষ মানুষদের লেখাপড়ার কথাবার্তা হয়, তুই তার মধ্যে হাঁ করে বসে কি শুনিস বলতো? যা, বাড়ির ভিতরে যা। এত বড় মেয়ের যদি লজ্জা শরম এতটুকু আছে। এক পা করে আমার ঘরে চলে যেতুম, কিন্তু কোনো কাজে মন দিতে পারতুম না। যতক্ষণ সে থাকতো তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম আমাকে বাইরের দিকেই টানতে থাকতো। আমার মামা আর যাই হন, তার মনটা প্যাঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফন্দিতেই সমস্ত মনটা তার এমনই ব্যস্ত হয়ে থাকতো যে তার নাকের ডগায় কি যে ঘটছে তা দেখতে পেতেন না। আমি এই বড় একটা মজা দেখেছি। জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি যে এই না রূপেই তাদের 15 আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সপ্রমাণ হোক অপ্রমাণ হোক, তার ভাবনাতে সারাদিন কাটিয়ে দিয়ে বলে, সংসারের মানুষগুলো কি বোকা। তারা সকাল সন্ধ্যায় বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে। আমার মামারও ছিল সেই দশা, তিনি কিছুই দেখতে পেতেন না। কিন্তু আমার মা তো তা নয়। তিনি যে আমার মতো মেয়ে মানুষ, তার দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো সহজ ছিল না। আমি নিশ্চয়ই জানি মা আমাদের সন্দেহ করেছিলেন। আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল, এ শুধু যে তিনিই জানতেন, আমি জানতুম না তা নয়। ভাবলেই আমার বুকের সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে উঠত। তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে আমি দুহাতে ঠেলে রাখতুম। কিন্তু শত্রুর বদলে যে বন্ধুকেই ঠেলে ফেলেছি তাও টের পেতুম। কিন্তু হলে কি হয়, যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে আর তার মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই যে তখন তার মস্ত সুখ। আর একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতুম না, সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলায় মায়ের সঙ্গে কত দিনই তো তাদের বাড়িতে বেড়াতে গেছি। সেই সব ঘরদোর, ছবি, দেয়ালগিরি, আলমারি, সিন্দুক, আসবাবপত্রের সঙ্গে কোন একটা ভাবি ছোট একতলা শ্বশুরবাড়ির কদাকার মূর্তি কল্পনা করে মনে মনে যেন শিউরে উঠতুম আমি। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়ে দেখি বারান্দার ওপর একজন বয়স্কা বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছে। আমাকে দেখে মাকে জিজ্ঞাসা করলে,
এইটি বুঝি মেয়ে? হ্যাঁ মা, এই আমার মেয়ে। বারন্ত গরম নইলে। তা হোক, ছেলেটির বয়সও প্রায় 30, দুজনের মানাবে ভালো। আর ওই শুনতেই দোজ বরে, নইলে যেন কার্তিক। দোজ বরে বলতে দ্বিতীয় বিয়ে। আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলুম। বুঝলুম ইনি ঘটক ঠাকুরন আমার সম্বন্ধ এনেছেন। মা চেঁচিয়ে বললেন, কাপড় ছেড়ে একবার এসে বস মা। কাপড় ছাড়া চুলোয় গেল। ভিজে কাপড়েই দোরের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলুম। বুকের কাঁপুনি যেন আর থামতে চায় না। শুনতে পেলুম, চিতর গ্রামের রাধা বিনোদ মুকুজ্জের ছেলে ঘনশ্যাম বড় ভালো ছেলে। ওই যে বললুম শুনতে দোজ বরে। পোড়া কপালে অনেক দুঃখ ছিল, তাই আজ যে নাম জপের মন্ত্র, সে নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন। শুনলুম, তা ছেলের তো বাপ নেই, আছে বলতে দুটো মাত্র ভাই। একটার গেল বছর বিয়ে হয়েছে, আর একটা ভাই এখনো পড়ে রয়েছে। ধান চাল তিসি পাট এসবের দালালি করে উপায় মন্দ করে না সে, তারই উপর সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশিলা আছেন, দুটো গরু আছে, বিধবা বোন আছে, নেই কি? নেই শুধু সংসারের বড় বউ। 7 বছর আগে বিয়ের 1 মাসের মধ্যেই তিনি মারা যান। তারপর একদিন বাদে এই চেষ্টা। 7 বছর। ঘটকে উদ্দেশ্য করে মনে মনে বললুম, পোড়ার মুখে এতদিন কি তুই শুধু আমার মাথা খেতেই চোখ বুজে ঘুমোচ্ছিলি? মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে কাছে এসে বসলুম। সে আমাকে খুঁটিয়ে দেখে বললে, মেয়ে পছন্দ হয়েছে, এখন দিন স্থির করলেই হয়। মায়ের চোখ দুটিতে জল টলটল করতে লাগলো। বললেন, তোমার মুখে ফুল চন্দন পড়ুক মা, আর কি বলবো। মামা শুনে বললেন, এন্ট্রান্স তবে বলে পাঠা। এখন বছর 2 সুদূর কাছে ইংরেজি পড়ে যাক, তবে বিয়ের কথা কওয়া যাবে। মা বললেন, তোমার পায়ে পড়ি দাদা, অমত করো না। এমন সুবিধে আর পাওয়া যাবে না, দিতে থুতে কিছু হবে না। তবে হাত পা বেঁধে গঙ্গায় দিকে যা, সেও 1 পয়সা চাইবে না। 15ই পা দিলেছে। তা তো দেবেই, 15 বছর বেঁচে রয়েছে যে। মা দুঃখে কাঁদো কাঁদো হয়ে বললেন, তুমি কি ওর বিয়ে তবে দেবে না দাদা? এরপরে একেবারেই পাত্র জুটবে না। সেই ভয়েই তো আগে থেকে ওকে জলে ফেলে দিতে পারা যায় না। ছেলেটাকে একবার নিজের চোখে দেখে এসো না দাদা, পছন্দ না হয় না দেবে। সে ভালো কথা, রবিবার যাব বলে চিঠি লিখে দিচ্ছি। ভাঙচির ভয়ে কথাটা মা গোপনে রেখেছিলেন এবং মামাকেও সাবধান করে দিয়েছিলেন। তিনি জানতেন না এমন চোখ কানো ছিল যাকে কোনো সতর্কতা ফাঁকি দিতে পারে না। বাগানে এক টুকরো শাকের ক্ষেত করেছিলুম। 1 2 পরে দুপুরবেলা একটা ভাঙা খুন্তি নিয়ে তার ঘাস তুলছি। পায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখি নরেন। তার সেরকম মুখের চেহারা অনেক দিন পরে আরেকবার দেখেছিলাম সত্যি, কিন্তু তার আগে কখনো দেখিনি। বুকে এমন একটা ব্যথা বাজলো যা কখনো কোনো দিন পাইনি। সে বললে, আমাকে ছেড়ে কি সত্যিই চললে? কথাটা বুঝেও যেন বুঝতে পারলুম না। বলে ফেললুম, কোথায়? চিতর। স্পষ্ট হওয়া মাত্রই লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। কোনো উত্তর মুখে এলো না। সে আবার বললে, তাই আমিও বিদায় নিতে এসেছি, বোধহয় জন্মের মতোই। কিন্তু তার আগে 2টো কথা বলতে চাই, শুনবে? বলতে বলতে তার গলাটা যেন ধরে গেল। তবুও আমার মুখে কথা জোগালো না। কিন্তু মুখ তুলে চাইলুম, কি দেখি তার 2 চোখ বয়ে ঝরঝর করে জল পড়ছে। ওরে পতিত, ওরে দুর্বল নারী,
মানুষের চোখের জল সহ্য করবার ক্ষমতা ভগবান তোকে যখন একেবারে দেননি, তখন তোর আর সাধ্য ছিল কি? দেখতে দেখতে আমারও চোখের জলে বুক ভেসে গেছে। নরেন কাছে এসে কোঁচার খুঁট দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিয়ে হাত ধরে বললে, চলো ওই গাছটার তলায় গিয়ে বসি গে, এখানে কেউ দেখতে পাবে। মনে বুঝলুম এ অন্যায়, একান্ত অন্যায়। কিন্তু তখনও যে তার চোখের পাতা ভিজে, তখনও যে তার কণ্ঠস্বর কান্নায় ভরা। বাগানের একপাশে একটা কাঁটালি চাঁপার ঝোপ ছিল, তার মধ্যে সে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসালো। একটা ভয় আমার বুকের মধ্যে দূর করছিল, কিন্তু সে নিজেই দূরে গিয়ে বসে বললে, এই একান্ত নিরালায় তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু তোমাকে ছোঁব না, এখনো তুমি আমার হওনি। তার শেষ কথায় আবার পোড়া চোখে জল এসে পড়ল। আঁচলে চোখ মুছে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইলুম। তারপর অনেক কথাই হলো, কিন্তু থাকবে সেসব। আজও তো প্রতিদিনকার অতি তুচ্ছ ঘটনাটা পর্যন্ত মনে করতে পারি। মরণেও যে বিস্মৃতি আসবে সে আশা করতেও যেন ভরসা হয় না। একটা কারণে আমি আমার এত বড় দুর্গতিকেও কোনোদিন বিধাতাকে দোষ দিতে পারিনি। স্পষ্ট মনে পড়ে, আমার মনে নরেনের প্রতি জমে থাকা ধারণা তিনি কোনোদিন সন্তুষ্ট হয়ে গ্রহণ করেননি। সে যে আমার জীবনে কত বড় মিথ্যে এ তো তার অজানা ছিল না। তাই তার প্রেম নিবেদনের মুহূর্তের উত্তেজনা পর মুহূর্তের কত বড় অবসাদে যে ডুবে যেত সে আমি ভুলিনি। যেন কার কত চুরি ডাকাতি সর্বনাশ করে ঘরে ফিরে এলুম এমনই মনে হতো। কিন্তু এমনই পোড়া কপাল যে অন্তর্যামীর এত বড় ইঙ্গিতেও আমার হুঁশ হয়নি। হবেই বা কি করে? কোনোদিন তো শিখিনি যে ভগবান মানুষের বুকের মধ্যেও বাস করেন। এই সবই তাঁরই নিষেধ। মামা পাত্র দেখতে গেলেন। যাবার সময় কতই না ঠাট্টা তামাশা করে গেলেন। মা মুখ চুন করে দাঁড়িয়ে রইলেন। মনে মনে বেশ বুঝলেন এ যাওয়া পণ্ডশ্রম, পাত্র তার কিছুতেই পছন্দ হবে না। কিন্তু আশ্চর্য, ফিরে এসে আর খুব একটা ঠাট্টা বিদ্রুপ করলেন না। বললেন, হ্যাঁ, ছেলেটি পাস তেমন কিছু করতে পারেনি বটে, কিন্তু মুখ্য বলেও মনে হলো না। তাছাড়া বড় নম্র, বড় বিনয়ী। আর একটা কি জানিস গিরি, ছেলেটির মুখের ভাবে কি একটু আছে। ইচ্ছে হয় বসে বসে আরো কিছুক্ষণ আলাপ করি। মা আহ্লাদে মুখ উজ্জ্বল করে বললেন, তবে আর আপত্তি করো না দাদা, মত দাও, সুদূর একটা কিনারা হয়ে যাক। আচ্ছা, ভেবে দেখি। আমি আড়ালে দাঁড়িয়ে নিরাশার আশাটুকু বুকে চেপে ধরে মনে মনে বললুম, যাক, মামা এখনো মতি স্থির করতে পারেননি, এখনো কিছু বলা যায় না। কিন্তু কে জানতো তার ভাগ্নির বিয়ের সম্বন্ধে মনস্থির করবার আগেই তার নিজের সম্বন্ধে মনস্থির করবার ডাক এসে পড়বে। যাকে সারা জীবন সন্দেহ করে এসেছেন সেদিন অত্যন্ত অকস্মাৎ তাঁর দূত এসে যখন একেবারে মামার মাথার গোড়ায় দাঁড়ালো তখন তিনি চমকে গেলেন। তার কথা শুনে আমাদেরও বড় কম চমক লাগলো না। মাকে কাছে ডেকে বললেন, আমি মত দিয়ে যাচ্ছি বোন, সুদূর এইখানেই বিয়ে দিস। ছেলেটির যথার্থ ভগবানে বিশ্বাস আছে, মেয়েটা সুখে থাকবে। অবাক কাণ্ড! কিন্তু অবাক হলেন না শুধু মা, নাস্তিকতা তিনি দু চক্ষে দেখতে পারতেন না। তার ধারণা ছিল মরণকালে সবাই ঘুরে ফিরে হরিই বলে। তাই তিনি বলতেন, মাতাল তার মাতাল বন্ধুকে যতই ভালোবাসুক না কেন, ভরসা করার বেলায় ভরসা করে শুধু তাকে যে মদ খায় না। জানি না কথাটা কতখানি সত্যি। হৃদরোগে মামা মারা গেলেন। আমরা পড়লুম অকুল পাথারে। সুখে দুঃখে কিছুদিন কেটে গেল বটে, কিন্তু যে বাড়িতে অবিবাহিতা মেয়ের বয়স 15 পার হয়ে যায় সেখানে অলস হয়ে শোক করবার সুবিধা থাকে না। মা চোখ মুছে উঠে বসে আবার কোমর বেঁধে লাগলেন। অবশেষে অনেক দিন অনেক কথা কাটাকাটির পর বিয়ের লগ্ন যখন সত্যি আমার বুকে সে বিঁধল তখন বয়সও 16 পার হয়ে গেল। তখনও আমি প্রায়
এমনই লম্বা। আমার এই দীর্ঘ দেহটার জন্য মায়ের লজ্জা ও কুণ্ঠার শেষ ছিল না। রাগ করে প্রায়ই ভর্ৎসনা করতেন। হতভাগা মেয়েটার সবই সৃষ্টি ছাড়া। একে তো বিয়ের কোণের পক্ষে 17 বছর একটা মারাত্মক অপরাধ, তার উপর এই লম্বাটে গরমটা যেন তাকেও ডিঙিয়ে গেছে। অন্তত সে রাতটার জন্য যদি আমাকে কোনো রকমে মুচড়ে মাচড়ে একটু খাটো করে তুলতে পারতেন, মা বোধহয় তাতেও পিছুতেন না। কিন্তু সে তো হবার নয়। আমি আমার স্বামীর বুক ছাড়িয়ে একেবারে দাঁড়ির কাছে গিয়ে পৌঁছলুম, কিন্তু শুভ দৃষ্টি হলো না। ঠিক রাগে নয়, কেমন যেন একটা বিতৃষ্ণায় চোখ বুজে রইলুম। কিন্তু তাও বলি, এমন কোনো অসহ্য মর্মান্তিক দুঃখ তখন আমি মনের মধ্যে পাইনি। এর আগে কতদিন সারা রাত জেগে ভেবেছি, এমন দুর্ঘটনা যদি সত্যি কপালে ঘটে, নরেন এসে আমাকে না নিয়ে যায়, তবু আর কারো সঙ্গে আমার বিয়ে কোনো মতেই হতে পারবে না। সে রাতে নিশ্চয়ই আমার বুক চিরে ভলকে ভলকে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়বে। ধরাধরি করে আমাকে বিয়ের সভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে। এ বিশ্বাস আমার মনে একেবারে বদ্ধমূল হয়েছিল। কিন্তু কই, কিছুই তো হলো না। আরও 5 জন বাঙালি মেয়ের যেমন হয় শুভকর্ম, তেমনি করে আমারও সম্পূর্ণ হয়ে গেল, এবং তেমনি করেই একদিন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলুম। শুধু যাবার সময়টাতে পালকির ফাঁক দিয়ে সেই কাঁটালি চাপার ঝোপটা চোখ পড়ায় হঠাৎ চোখে জল এলো। সে যে আমাদের কতদিনের কত চোখের জল, কত দিব্যি দিলাসার নীরব সাক্ষী। আমার চিতরগ্রামের সম্বন্ধটা যেদিন পাকা হয়ে গেল, ওই গাছটার আড়ালে বসেই অনেক কান্না ভাগাভাগির পর স্থির হয়েছিল সে এসে একদিন আমাকে নিয়ে চলে যাবে। কেন, কোথায় প্রভৃতি বাড়তি প্রশ্নের তখন আবশ্যকও হয়নি। আর কিছু না, শুধু যাবার সময় একবার যদি দেখা হতো। কেন সে আমাকে আর চাইলে না? কেন আর একটা দিনও দেখা দিলে না? শুধু যদি খবরটা পেতুম। শ্বশুর বাড়ি গেলুম। বিয়ের বাকি অনুষ্ঠানও শেষ হয়ে গেল। অর্থাৎ আমি আমার স্বামীর ধর্মপত্নীর পদে এবার পাকা হয়ে বসলুম। দেখলুম স্বামীর প্রতি বিতৃষ্ণা শুধু আমার একার নয়, বাড়ি শুদ্ধ আমার দলে। শ্বশুর নেই, সৎ শাশুড়ি তার নিজের ছেলে দুটো, একটা বউ এবং বিধবা মেয়ে নিয়ে ব্যতিব্যস্ত। এতদিন নিরাপদে সংসার করছিলেন। হঠাৎ একটি 17-18 বছরের মস্ত বউ দেখে তার সমস্ত মন সশস্ত্র জেগে উঠল। কিন্তু মুখে বললেন, বাঁচলুম বৌমা, তোমার হাতে সংসার পেলে দিয়ে এখন দুদণ্ড ঠাকুরের নাম করতে পাবো। ঘনশ্যাম আমার পেটের ছেলের চেয়েও বেশি। সে বেঁচে থাকলেই তবে সব বজায় থাকবে। এইটি বুঝে শুধু কাজ করো মা, আর কিছু আমি চাই নে। তার কাজ তিনি করলেন, আমার কাজ আমি করলুম। বললুম, আচ্ছা। কিন্তু সে ওই কুস্তিগিরের তাল ঠোকার মতো, প্যাঁচ মারতে যে দুজনেই জানি তা ইশারায় জানিয়ে দেওয়া। কিন্তু কত শিগগির মেয়ে মানুষ যে মেয়ে মানুষকে চিনতে পারে, এ এক আশ্চর্য ব্যাপার। তাকে জানতে আমারও যেমন দেরি হলো না, আমাকেও 2 দিনের মধ্যে চিনে নিয়ে তিনিও তেমনই আরামে নিঃশ্বাস ফেললেন। বেশ বুঝলেন স্বামীর খাওয়া পড়া ওঠা বসা খরচপত্র নিয়ে দিনরাত ফোনা তুলে ফোঁস করে বেড়াবার মতো আমার উৎসাহও নেই, কোনো ইচ্ছেও নেই। মেয়ে মানুষের তুনে যত প্রকার দিব্যাস্ত্র আছে, আড়ি পাতাটা তাদের মধ্যে ব্রহ্মাস্ত্র। সুবিধা পেলে এতে মা মেয়ে শাশুড়ি বউ যা ননদ কেউ কাউকে খাতির করে না। আমি ঠিক জানি, আমি যে পালঙ্কে না শুয়ে ঘরের মেঝেতে একটা মাদুর টেনে সারা রাত পড়ে থাকতুম, এ সুসংবাদ তাঁর অজানা ছিল না। আগে যে ভেবেছিলুম নরেনের বদলে আর কারো ঘর করতে হলে সেদিনই আমার বুক ফেটে যাবে, দেখলুম সেটা ভুল। ফাটবার চেরবার কোনো লক্ষণই টের পেলুম না। কিন্তু তাই বলে এক শয্যায় শুতেও আমার কিছুতেই ইচ্ছে হলো না। দেখলুম আমার স্বামীটি অদ্ভুত প্রকৃতির লোক। আমার আচরণ নিয়ে তিনি কিছুদিন পর্যন্ত কোনো কথাই বললেন না,
অথচ মনে মনে রাগ কিংবা অভিমান করে আছেন তাও না, শুধু একদিন একটু হেসে বললেন, ঘরে আরেকটা খাট এনে বিছানাটা বড় করে নিলে কি তুমি শুতে পারো না? দরকার কি, আমার তো এতে কষ্ট হয় না। না হলেও একদিন অসুখ করতে পারে যে। আমার আর কোনো ঘরে শোবার ব্যবস্থা করে দিতে পারো না? ছি, তা কি হয় নাকি? তাতে কত রকমের অপ্রিয় আলোচনা উঠবে। উঠে উঠুক, আমি গ্রাহ্য করি নে। তিনি এক মুহূর্ত চুপ করে আমার মুখের দিকে চেয়ে থেকে বললেন, এত বড় বুকের পাটা যে তোমার চিরকাল থাকবে এমন কি কথা আছে? বলে একটুখানি হেসে কাজে চলে গেলেন। আমার মেজ দেওর 40 টাকা মাইনের কোথাও চাকরি করতেন, কিন্তু একটা পয়সাও কখনো সংসারে দিতেন না। অথচ তাঁর আপিসের সময় ভাত, আপিস থেকে এলে পা ধোয়ার গাড়ু, গামছা, জল, খাবার, পান, তামাক ইত্যাদি জোগাবার জন্যে বাড়ি শুদ্ধ সবাই যেন ত্রস্ত হয়ে থাকত। দেখতাম আমার স্বামী, আমার মেজ দেওর হয়তো কোনোদিন একসঙ্গেই বিকেলবেলায় বাড়ি ফিরে এলেন। সবাই তাঁর জন্যে ব্যতিব্যস্ত, এমনকি চাকরটা পর্যন্ত তাঁকে সন্তুষ্ট করবার জন্যে ছোটাছুটি করে বেড়াচ্ছে। তাঁর একতিল দেরি কিংবা অসুবিধে হলে যেন পৃথিবী রসাতলে যাবে। অথচ আমার স্বামীর দিকে কেউ চেয়েই দেখত না। তিনি আধ ঘন্টা ধরে হয়তো এক ঘটি জলের জন্যে দাঁড়িয়ে আছেন, কারো সেদিকে গ্রাহ্যই নেই। অথচ এদের খাওয়া পরা সুখ সুবিধের জন্যই তিনি দিন রাত খেটে মরছেন। ছেঁকড়া গাড়ির ঘোড়াও মাঝে মাঝে বিদ্রোহ করে, কিন্তু তার যেন কিছুতেই বিরক্তি নেই, কোনো কিছুই যেন তাকে কষ্ট দিতে পারে না। এমন শান্ত, এত ধীর, এত বড় পরিশ্রমী এটাকে কখনো আমি চোখে দেখিনি। তার চোখে দেখেছি বলেই লিখতে পারছি, নইলে শোনা কথা হলে বিশ্বাস করতেই পারতুম না সংসারে এমন ভালো মানুষও থাকতে পারে। মুখে হাসিটি লেগেই আছে, সব কিছুতেই বলতেন, আরে থাক থাক থাক, আমার এতেই হবে। স্বামীর প্রতি আমার মায়াই তো ছিল না, বরঞ্চ বিতৃষ্ণার ভাবই ছিল। তবু এমন একটা নিরীহ লোকের ওপর বাড়ি শুদ্ধ সকলের এত বড় অন্যায় অবহেলায় আমার গা যেন জ্বলে যেতে লাগলো। বাড়িতে গরুর দুধ বড় কম হতো না, কিন্তু তাঁর পাতে কোনোদিন বা একটু পড়তো, কোনোদিন পড়তো না। হঠাৎ একদিন সইতে না পেরে বলে ফেলেছিলুম আর কি, কিন্তু পরক্ষণেই মনে হলো, ছি ছি, কি নির্লজ্জই আমাকে তাহলে এরা মনে করত। তাছাড়া এরা সব নিজের লোক হয়েও যদি দয়া মায়া না করে, আমারই বা এত মাথা ব্যথা কেন? আমি কোথাকার কে? পরবই তো না। দিন 5-6 পরে একদিন সকালবেলা রান্নাঘরে বসে মেজ ঠাকুরপোর জন্য চা তৈরি করছি। স্বামীর গলা আমার কানে এলো। তাঁর সকালেই কোথায় বার হওয়ার দরকার ছিল, ফিরতে দেরি হবে। মাকে ডেকে বললেন, কিছু খেয়ে গেলে বড় ভালো হতো মা, খাবার টাবার কিছু আছে? অবাক করলে ঘনশ্যাম, এত সকালে খাবার পাবো কোথায়? ও আচ্ছা, তবে থাক, ফিরে এসেই খাবো না হয়, বলে চলে গেলেন। সেদিন আমি কিছুতেই নিজেকে আর সামলাতে পারলুম না। আমি জানতুম ও পাড়ার বসেরা তাদের বেয়াই বাড়ির পাওয়া সন্দেশ রসগোল্লা পাড়ায় বিলিয়েছিল। কাল রাত্রে আমাদেরও কিছু দিয়েছিল। শাশুড়ি ঘরে ঢুকতেই বলে ফেললুম, কালকের খাবার কি কিছুই ছিল না মা? তিনি একেবারে আকাশ থেকে পড়ে বললেন, খাবার আবার কে কিনে আনলে বৌমা? সেই যে বসিরা দিয়ে গিয়েছিল। ও মা, সে আবার কটা যে আজ সকাল পর্যন্ত থাকবে? সে তো কালই শেষ হয়ে গেছে। বললুম, তা ঘরেই কিছু খাবার তৈরি করে দেওয়া যেত না মা? শাশুড়ি বললেন, তাই কেন দিলে না? তুমি তো বসে বসে সমস্ত শুনছিলে বাচ্চা। চুপ করে রইলুম। আমার কি বা বলবার ছিল? স্বামীর প্রতি আমার ভালোবাসার টান তো আর বাড়িতে কারো অজানা ছিল না। চুপ করে রইলুম সত্যি, কিন্তু ভেতরে মনটা আমার জ্বলতেই লাগলো। দুপুরবেলা শাশুড়ি ডেকে বললেন, খাবে এসো বৌমা, ভাত বাড়া হয়েছে। বললুম, আমি এখন খাবো না, তোমরা খাওগে। আমার আজকের মনের ভাব শাশুড়ি লক্ষ্য করছিলেন। বললেন, খাবে না কেন শুনি? এখন খিদে নেই। আমার মেজোজা আমার চেয়ে বছর 4 বড় ছিলেন। রান্নাঘরের ভেতর থেকে ঠোকর দিয়ে বলে উঠলেন,
বর ঠাকুরের খাওয়া না হলে বোধহয় দিদির খিদে হবে না, না তাই নাকি বৌমা? বলি, এ নতুন ঢং শিখলে কোথায়? তিনি কিছুই মিথ্যে বলেননি। আমার পক্ষে ঢঙই বটে, তবু খোঁটা সইতে পারলুম না। জবাব দিয়ে বললুম, নতুন হবে কেন মা? তোমাদের সময় কি এ রীতির চলন ছিল না? ঠাকুরদের খাবার আগেই কি খেতে? তবু ভালো, ঘনশ্যামের এতদিনে কপাল ফিরল। বলে শাশুড়ি মুখখানা বেঁকিয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মেজোজায়ের গলা কানে এলো। তিনি আমাকে শুনিয়েই বললেন, তখনই তো বলেছিলাম মা, বুড়ো শালিক পোষ মানবে না। রাগ করে ঘরে এসে শুয়ে পড়লুম বটে, কিন্তু এইবার সমস্ত জিনিসটা মনে মনে আলোচনা করে লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগলো। কেবলই মনে হতে লাগলো তার খাওয়া হয়নি বলে খাইনি, তার কথা নিয়ে ঝগড়া করেছি। ফিরে এসে এসব যদি তার কানে যায়, ছি ছি, কি ভাববেন তিনি? আমার এতদিনের আচরণের সঙ্গে ব্যবহার এমনই বেমানান, খাপছাড়া যে নিজের লজ্জাতেই নিজে মরে যেতে লাগলুম। কিন্তু বাঁচলুম। ফিরে এলে এ কথা কেউ তাঁকে শোনালে না। সত্যি বাঁচলুম, এর এক বিন্দু মিছে নয়। কিন্তু আচ্ছা, একটা কথা যদি বলি, তোমরা বিশ্বাস করতে পারবে কি? যদি বলি সে রাতে ক্লান্ত স্বামী বিছানার ওপর ঘুমিয়ে রইলেন, আর নিচে যতক্ষণ না আমার ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কেবলই স্বাদ হলো কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত। অভুক্ত স্বামীকে ফেলে আজ আমি কিছুতে খাইনি। এই নিয়ে ঝগড়া করেছি, তবু মুখ বুঝে এই অন্যায় সহ্য করিনি। কথাটা তোমাদের বিশ্বাস হবে কি? না হলে তোমাদের দোষ দেব না, হলে বহু ভাগ্য বলে মানব। আজ আমার স্বামীর চেয়ে বড় তো ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই। তার নাম নিয়ে বলছি, মানুষের মন বলে পদার্থটার যে কোনো শেষ নেই, সেই দিন তার আভাস পেয়েছিলাম। এত বড় পাপিষ্ঠার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাবার জায়গা হতে পারে দেখে তখন অবাক হয়ে গিয়েছিলুম। মনে মনে বলতে লাগলুম, এ যে বড় লজ্জার কথা। নইলে এখনই ঘুম থেকে জাগিয়ে বলে দিতুম, শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষ হলেই হয় না, কর্তব্য করতে শেখাও দরকার। যে স্ত্রীর তুমি এক বিন্দু খবর নাও না, সে তোমার জন্য কি করেছে একবার চোখ মেলে দেখো। হারে পোড়া কপাল, জোনাকি চায় সূর্যদেবকে আলো ধরে পথ দেখাতে। তাই বলি, হতভাগীর স্পর্ধার কি আর আদি অন্ত দাওনি ভগবান? গরমের জন্যে কিনা বলতে পারিনে, কদিন ধরে প্রায়ই মাথা ধরছিল। দিন পাঁচেক পরে অনেক রাত পর্যন্ত ছটফট করে কখন একটু ঘুমিয়ে পড়েছিলুম। ঘুমের মধ্যেই যেন মনে হচ্ছিল কে পাশে বসে ধীরে ধীরে পাখার হাওয়া করছে। একবার ঠক করে গায়ে পাখাটা ঠেকে যেতে ঘুম ভেঙে গেল। ঘরে আলো জ্বলছিল, যে দেখলুম স্বামী রাত জেগে বসে পাখার হাওয়া করে আমাকে ঘুম পাড়াচ্ছেন। হাত দিয়ে পাখাটা ধরে ফেলে বললুম, এ কি, তুমি কি করছো? আর কথা কইতে হবে না, ঘুমো। জেগে থাকলে মাথা ধরা ছাড়বে না। কে তোমাকে বলল? কেউ বলেনি তো। আমি হাত গুনতে জানি, কারো মাথা ধরলেই আমি টের পাই। তাহলে অন্যদিনও পেয়েছো বলো? মাথা তো শুধু আমার আজই ধরেনি। রোজই পেয়েছি, কিন্তু এখন একটু ঘুমোবে না কথা বলবে? মাথা ধরা আমার ছেড়ে গেছে, আর ঘুমোবো না। তবে সবুর করো, ওষুধটা তোমার কপালে লাগিয়ে দিই। বলে উঠে গিয়ে কি একটা নিয়ে এসে ধীরে ধীরে আমার কপালে ঘষে দিতে লাগলেন। আমি ঠিক ইচ্ছে করেই যে করলুম তা নয়, কিন্তু আমার ডান হাতটা কেমন করে তার কোলের ওপর গিয়ে পড়তেই তিনি একটা হাত দিয়ে সেটা ধরে রাখলেন। হয়তো একবার একটু জোর করেও ছিলুম, কিন্তু জোর আপনিই কোথায় মিলিয়ে গেল। দুরন্ত ছেলেকে মা যখন কোলে টেনে নিয়ে জোর করে ধরে রাখেন, তখন বাইরে থেকে হয়তো সেটাকে একটুখানি অত্যাচারের মতো দেখায়, কিন্তু সে অত্যাচারের মধ্যে শিশুর ঘুমিয়ে পড়তে বাধে না। বাইরের লোক যাই বলুক, শিশু বোঝে ওটাই তার সবচেয়ে নিরাপদ স্থান। আমার এই জড়পিণ্ড হাতটারও বোধ হয় সে জ্ঞানই ছিল, নইলে কি করে সে টের পেলে? নিশ্চিন্ত নির্ভয়ে পড়ে থাকবার এমন আশ্রয় আর নাই। তারপর তিনি আস্তে আস্তে আমার কপালে হাত বুলোতে লাগলেন। আমি চুপ করে পড়ে রইলুম। আমি এর বেশি আর বলবো না।
আমার সেই প্রথম রাত্রির আনন্দ স্মৃতি সে আমার, একেবারে আমারই থাক। কিন্তু আমি তো জানতুম ভালোবাসার যা কিছু সে আমি শিখে এবং শেষ করে দিয়ে শ্বশুর বাড়ি এসেছি। কিন্তু সে শেখা যে ডাঙায় হাত পা ছুঁড়ে সাঁতার শেখার মতো ভুল শেখা, এই সোজা কথাটা সেদিন যদি টের পেতাম। স্বামীর কোলের উপর থেকে আমার হাতখানা যে তার সর্বাঙ্গ দিয়ে শোষণ করে এই কথাটাই আমার বুকের ভেতর পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল, এই কথাটাই যদি সেদিন আমার কাছে ধরা পড়ত। সকালে ঘুম ভেঙে দেখলুম স্বামী ঘরে নেই, কখন উঠে গেছেন। হঠাৎ মনে হলো স্বপ্ন দেখিনি তো। কিন্তু চেয়ে দেখি সেই ওষুধের শিশিটা তখনও আমার মাথার কাছে রয়েছে। কি যেন মনে হলো, সেটা বারবার মাথায় ঠেকিয়ে তবে কুলুঙ্গিতে রেখে বাইরে এলুম। শাশুড়ি ঠাকুরন সেই দিন থেকে আমার উপর যে কড়া নজর রাখছিলেন সে আমি টের পেলুম। আমিও ভেবেছিলাম মরুককে আমি কোনো কথায় আর থাকবো না। তাছাড়া দুদিন আসতে না আসতেই স্বামীর খাওয়া পড়া নিয়ে ঝগড়া, ছি ছি, লোকে শুনলেই বা কি বলবে। কিন্তু কবে যে এর মধ্যেই আমার মনের ওপর দাগ পড়ে গিয়েছিল, কবে যে তাঁর খাওয়া পড়া নিয়ে ভেতরে ভেতরে উৎসুক হয়ে উঠেছিলাম, সে আমি নিজেই জানতুম না। তাই দুটো দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেললুম। আমার স্বামীর কে একজন আড়তদার বন্ধু সেদিন সকালে মস্ত একটা রুই মাছ পাঠিয়েছিলেন। স্নান করতে পুকুরে যাচ্ছি, দেখি বারান্দার ওপর সবাই জড়ো হয়ে কথাবার্তা হচ্ছে। কাছে এসে দাঁড়ালুম। মাছ কোটা হয়ে গেছে, মেজোজা তরকারি কুটছেন, শাশুড়ি বলে বলে দিচ্ছেন, দেখো বৌমা, মাছের ঝোলের জন্য এই কুটনোটা কুটবে, এটা দিয়ে মাছের ডালনা হবে। আর এই যে এখানে মাছের অম্বলের জন্য সব রাখা রইল, হ্যাঁ, আর সবই আঁশ রান্না, দেখে শুনে কাজ করবে। আজ একাদশী, আজ আমি আর মেয়েটা কোনো ঠেকাঠেকি চোবো না। আমার স্বামীর জন্যে কোনো ব্যবস্থাই দেখলুম না। তিনি বৈষ্ণব মানুষ, মাছ মাংস ছুঁতেন না। একটু ডাল, দুটো ভাজাভুজি, একটুখানি অম্বল হলেই তার খাওয়া হতো। অথচ ভালো খেতেও তিনি ভালোবাসতেন। এক আধ দিন একটু ভালো তরকারি হলে তার আহ্লাদের সীমা থাকতো না, তাও দেখেছি। বললুম, ওর জন্যে কি হচ্ছে মা? আজ আর সময় কই বৌমা, ওর জন্য দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলে দিয়েছি, তারপর একটু দুধ দেবো খন। সময় নেই কেন মা? শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, দেখতেই তো পাচ্ছ বৌমা, এতগুলো আঁশ রান্না হতেই তো 10টা-11টা বেজে যাবে। আজ আমার অখিলের, মানে তোমার মেজো দেওরের 2-4 জন বন্ধু বান্ধব খাবে। তারা হলো সব আপিসের মানুষ, 10টার মধ্যে খাওয়া না হলে পিত্তি পড়ে সারা দিন আর খাওয়াই হবে না। এর উপর আবার নিরামিষ রান্না করতে গেলে তো রাঁধুনি বাঁচে না, তার প্রাণটাও তো দেখতে হবে বাচ্চা। অখিল হলো আমার মেজো দেওর। শাশুড়ির কথা শুনে রাগে সর্বাঙ্গ রিরি করে জ্বলতে লাগলো। তবু কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললুম, শুধু আলু উচ্ছে ভাতে দিয়ে কি কেউ খেতে পারে? একটুখানি ডাল রাঁধবার কি সময় হতো না? তোমার সঙ্গে তর্ক করতে পারছি না বাচ্চা, আমার কাজ আছে। এতক্ষণ রাগ সামলেছিলুম, আর পারলুম না, বলে ফেললুম, কাজ সকলেরই আছে মা। তিনি 30 টাকার কেরানিগিরি করেন না বলে কুলি মজুর বলে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো, কিন্তু আমি তো পারিনি। আমি ওই দিয়ে তাকে খেতে দেব না। রাঁধুনি রাঁধতে না পারে, আমি যাচ্ছি। শাশুড়ি খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে থেকে বললেন, তুমি তো কাল এলে বৌমা, এতদিন তার কি করে খাওয়া হতো শুনি? সে খোঁজে আমার দরকার নেই, কিন্তু কাল এলেও আমি কচি খুকি নই মা। এখন থেকে সেসব হতে দিতে পারবো না। রান্নাঘরে ঢুকে রাঁধুনিকে বললুম, বড়বাবুর জন্য নিরামিষ ডাল, ডালনা, অম্বল হবে। তুমি না পারো একটা উনুন ছেড়ে দাও, আমি এসে রাঁধছি। বলে আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করে স্নান করতে চলে গেলুম। স্বামীর বিছানা আমি রোজ নিজের হাতেই করতুম। এই ধপধপে সাদা বিছানাটার ওপর ভেতরে ভেতরে যে একটা লোভ জন্মাচ্ছিল, হঠাৎ এতদিনের পর আজ বিছানা করবার সময় সে কথা জানতে পেরে নিজের কাছেই যেন লজ্জায় মরে গেলুম। ঘড়িতে 12টা বাজতে তিনি শুতে এলেন। কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে বই পড়ছিলাম
তাঁর পায়ের শব্দে সে খবর আজ এমনই স্পষ্ট করে আমার কানে কানে বলে দিল যে লজ্জায় মুখ তুলে চাইতেও পারলাম না। স্বামী বললেন, এখনো শোনি যে? আমি বই থেকে মুখ তুলে ঘড়ির দিকে তাকিয়ে যেন চমকে উঠলুম। উমা, তাই তো 12টা বেজে গেছে। কিন্তু যিনি সব দেখতে পান তিনি দেখেছিলেন আমি 5 মিনিট অন্তর ঘড়ি দেখেছি। স্বামী বিছানায় বসে একটু হেসে বললেন, আজ আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিলে? কে বললে? সেদিন তো তোমাকে বলেছি আমি হাত গুনতে জানি। জানলে ভালোই, কিন্তু তোমার গোয়েন্দার নাম না বলো। তিনি কি কি দোষ আমার দিলেন শুনি? না, গোয়েন্দা দোষ দেয়নি, কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলো, এত অল্পে তোমার এত রাগ কেন হয়? বললুম, অল্প? তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটখারা দিয়েই সকলের ওজন চলবে? কিন্তু তাও বলছি, তুমি যে এত অল্প বলছো, এ অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো। আরে আমি তো বৈষ্ণব, আমার তো নিজের উপর অত্যাচারের রাগ করতে নেই। মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, আর তোমাকে এখন থেকে তাই হতে হবে। কেমন? কেন? আমার অপরাধ? এই বৈষ্ণবের স্ত্রী, এই একমাত্র তোমার অপরাধ। তা হতে পারে, কিন্তু গাছের মতো অন্যায় সহ্য করা আমার কাজ নয়। তা সে যে প্রভুই আদেশ করুন। তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না, তার কাছে আবার মহাপ্রভু কি? স্বামী হঠাৎ যেন চমকে উঠলেন, বললেন, কে ভগবান মানে না? তুমি? হ্যাঁ, আমি। ভগবান মানো না কেন? নেই বলে মানি নে, মিথ্যে বলে মানি নে। আমি লক্ষ্য করে দেখেছিলাম আমার স্বামীর হাসি মুখখানা ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। এই কথার পরে সে মুখ যেন একেবারে ছায়ের মতো সাদা হয়ে গেল। একটুখানি চুপ করে থেকে বললেন, শুনেছিলুম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন। আমি মাঝখানে ভুল শুধরে দিয়ে বললুম, তিনি নিজেকে নাস্তিক বলতেন না, অ্যাগনস্টিক বলতেন। হ্যাঁ, সে আবার কি? আমি বললুম, অ্যাগনস্টিক তারা যারা ঈশ্বর আছেন বা নেই কোনো কথাই বলে না। কথাটা শেষ না হতেই স্বামী বলে উঠলেন, থাক থাক এসব আলোচনা। আমার সামনে তুমি কোনোদিনও আর এই কথা মুখে এনো না। তবু তর্ক করতে যাচ্ছিলুম, কিন্তু হঠাৎ তার মুখের দিকে চেয়ে আর আমার মুখে কথা জোগাল না। ভগবানের ওপর তাঁর অটল বিশ্বাস আমি জানতুম, কিন্তু কোনো মানুষ যে আরেকজনের মুখ থেকে তাঁর অস্বীকার শুনলে এত ব্যথা পেতে পারে, এ ধারণাই আমার ছিল না। এই নিয়ে মামার বসবার ঘরে অনেক তর্ক নিজেও করেছি, রাগারাগি হয়ে যেতে বহুবার দেখেছি, কিন্তু এমন বেদনায় বিবর্ণ হয়ে যেতে কাউকে দেখিনি। কাজেই আমি নিজেও ব্যথা বড় কম পেলুম না। কিন্তু কোনো তর্ক না করে এভাবে আমার মুখ বন্ধ করে দেওয়ার অপমানে আমার মাথা হেঁট হয়ে গেল। কিন্তু ভাবি, আমার অপমানের পালাটা এর ওপর দিয়েই কেন সেদিন শেষ হলো না? যে মাদুরটা পেতে আমি নিচে শুতুম, সেটা ঘরের কোণে গোটানো থাকতো। আজ কে সরিয়ে রেখেছিল বলতে পারিনি। খুঁজে পাচ্ছি না দেখে তিনি নিজে বিছানা থেকে একটা তোষক তুলে বললেন, আজ এইটে পেতে শো, এত রাতে কোথা আর খুঁজতে বেড়াবে বলো? তার গলায় কোনো রকমের বিদ্রুপের বা ব্যঙ্গের ভাব মাত্র ছিল না, তবুও কথাটা যেন অপমানের শুল হয়ে আমার বুকে বিঁধল। রোজ তো আমি নিচেই শুই, সামান্য একখানা মাদুর পেতে যেমন তেমন ভাবে রাত কাটানোই তো ছিল আমার সবচেয়ে বড় গর্ব। কিন্তু স্বামীর ছোট্ট দুটো কথায় যে আজ আমার সেই গর্ব ঠিক তত বড় লাঞ্ছনায় বদলে যাবে, এ কে ভেবেছিল? শোবার উপকরণ স্বামীর হাত থেকে হাত পেতে নিলুম, কিন্তু শোয়া মাত্রই কান্নার ঢেউ যেন আমার গলা পর্যন্ত ফেনিয়ে উঠল। জানি না তিনি শুনতে পেয়েছিলেন কিনা। সকাল হতে না হতেই তাড়াতাড়ি বিছানা তুলে ঘর থেকে পালাবার চেষ্টা করছি। তিনি ডেকে বললেন, আজ এত ভোরে উঠলে যে? ঘুম ভেঙে গেল, তাই বাইরে যাচ্ছি। উনি বললেন, একটা কথা আমার শুনবে? রাগে অভিমানে সর্বাঙ্গ ভরে গেল। বললুম, তোমার কথা কি আমি শুনিনি? আমার মুখের দিকে চেয়ে তিনি একটু হেসে বললেন, আচ্ছা তাহলে কাছে এসো বলি। বললুম, আমি
আমি তো কালা নই, এখানে দাঁড়িয়েই শুনতে পাবো। পাবে না গো, পাবে না। বলেই হঠাৎ তিনি সামনে ঝুঁকে পড়ে আমার হাতটা ধরে ফেললেন। আমি জোর করে ছাড়াতে গেলুম, কিন্তু তার সঙ্গে পারবো কেমন করে। একেবারে বুকের কাছে টেনে নিয়ে হাত দিয়ে জোর করে আমার মুখ তুলে ধরে বললেন, যারা ভগবান মানে তারা কি বলে জানো? তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে বলতে নেই। কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারো কাছে মিথ্যে বলতে নেই। বটে, কিন্তু তাই যদি হয়, অত বড় মিথ্যে কথাটা কাল কি করে মুখে আনলে বলো তো? কি করে বললে ভগবান তুমি মানো না? হঠাৎ মনে হলো এত আশা করে কেউ বুঝি কখনো কারোর সঙ্গে কথা কয়নি, তাই বলতে মুখে বাঁধতে লাগলো। কিন্তু তবু তো পোড়া অহংকার গেল না, বলে ফেললুম, ভগবান মানি বললেই বুঝি সত্য কথা বলা হতো? আমাকে আটকে রাখলে কেন? আর কোনো কথা আছে? তিনি ফ্যাকাশে মুখে আস্তে আস্তে বললেন, আর একটা কথা, মায়ের কাছে আজ মাপ চেও। আমার সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। বললুম, মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? অর্থ তার এই যে সেটা তোমার কর্তব্য। তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? স্বামী আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের দিকে খানিকক্ষণ চুপ করে চেয়ে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই। এ কথা ভবিষ্যতে কোনোদিনও আর যেন মনে করিয়ে দিতে আমায় না হয়। আমি তর্ক করতে ভালোবাসি নে। মায়ের কাছে মাপ চাইতে না পারো, তার সঙ্গে আর কখনো বিবাদ করতে যেও না। কেন শুনতে পারি কি? না, নিষেধ করা আমার কর্তব্য, তাই নিষেধ করে দিলুম। এই বলে তিনি বাইরে যাবার জন্যে উঠে দাঁড়ালেন। আমি আর সইতে পারলুম না। বললুম, কর্তব্য জ্ঞানটা তোমাদের যদি এত বেশি, সে কি আর কারণেই? আমিও তো মানুষ, বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে। তা যদি তোমাদের ভালো না লাগে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। থাকলেই বিবাদ হবে, এ নিশ্চয়ই বলে দিচ্ছি। তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, তাহলে গুরুজনের সঙ্গে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য? সে যদি হয় যেদিন ইচ্ছে বাপের বাড়ি যাও, আমাদের কোনো আপত্তি নেই। স্বামী চলে গেলেন। আমি সেইখানেই ধপ করে বসে পড়লুম। মুখ দিয়ে শুধু আমার বার হলো, হায় রে, যার জন্যে চুরি করি সেই বলে চোর। সমস্ত সকালটা যে আমার কি করে কাটলো সে আমিই জানি। কিন্তু দুপুরবেলা স্বামীর মুখ থেকেই যে কথা শুনলুম, তাতে অবাক হওয়ার আর শেষ রইল না। খেতে বসিয়ে শাশুড়ি বললেন, কাল তোমাকে বলিনি বাচ্চা, কিন্তু এ বউ নিয়ে তো আমি গড় করতে পারি না ঘনশ্যাম। কালকের কাণ্ড তো শুনেছ। স্বামী বললেন, হ্যাঁ শুনেছি মা। তাহলে যা হোক, এর একটা ব্যবস্থা করো। স্বামী একটুখানি হেসে বললেন, ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা। তা কি আর পারি নে বাচ্চা, একদিনেই পারি। এত বড় ধারি মেয়ে, আমার তো বিয়ে দিতেই ইচ্ছে ছিল না। শুধু সে কথা ভেবে আর লাভ কি মা? আর ভালো মন্দ যাই হোক, বাড়ির বড় বউকে তো আর ফেলতে পারবে না। ও চায় আমি একটু ভালো খাই দাই, ভালো তো, সে ব্যবস্থাই কেন করে দাও না মা। শাশুড়ি বললেন, অবাক করলে ঘনশ্যাম, আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি নে যে আজ ও এসে আমায় শিখিয়ে দেবে? আর তোমারই বা দোষ কি বাবা? অত বড় বউ যেদিন এসেছে সেই দিনই জানতে পেরেছি সংসার এবার ভাঙলো। তা বাঁচা, আমার গিন্নিপনায় আর না যদি চলে, ওর হাতেই না হয় ভাঁড়ারে চাবি দিচ্ছি। কই গা বড় বৌমা, বেরিয়ে এসো গো, চাবি নিয়ে যাও। বলে শাশুড়ি ঝনাত করে চাবির গোছাটা রান্নাঘরের দাওয়ার ওপর ফেলে দিলেন। স্বামী আর একটি কথাও বললেন না। মুখ বুজে ভাত খেয়ে বাইরে যাওয়ার সময় বলতে বলতে গেলেন, সব মেয়ে মানুষের ওই এক রোগ, কাকেই বা কি বলি। আমার বুকের মধ্যে যেন আহ্লাদের জোয়ার ডেকে উঠল। আমি যে কেন ঝগড়া করেছি তা উনি জানতে পেরেছেন। এই কথাটা শতবার মুখে আবৃত্তি করে হাজার রকমে মনের মধ্যে অনুভব করতে লাগলুম। সকালের সমস্ত ব্যথা আমার যেন ধুয়ে মুছে গেল। এখন কতবার মনে হয়, ছেলেবেলা থেকে কাজের অকাজের কত বই পড়ে কত কথাই শিখেছিলুম, কিন্তু এই কথাটা কোথাও যদি শিখতে পেতুম
পৃথিবীতে তুচ্ছ একটা কথা গুছিয়ে না বলবার দোষে, ছোট একটা কথা মুখ ফুটে না বলবার অপরাধে কত শত ঘর সংসারী না ছারখার হয়ে যায়। হয়তো তাহলে এ কাহিনী লেখবার আজ প্রয়োজনই হতো না। তাই তো বারবার বলি, ওরে হতভাগী, এত শিখেছিলি, এটা শুধু শিখিসনি, মেয়ে মানুষের কার মানে মান, কার অনাদরে তোদের মানের অট্টালিকা তাসের অট্টালিকার মতোই এক নিমেষে একটা ফুঁয়ে ধূলিসাৎ হয়ে যায়। তবে তোর কপাল পুড়বে না তো পুড়বে কার? সমস্ত সন্ধেবেলাটা ঘরে খিল দিয়ে যদি সাজসজ্জাই করলি, অসময়ে ঘুমের ভান করে যদি স্বামীর পালঙ্কের এক ধারে গিয়ে শুতেই পারলি, তাকে একটা সাড়া দিতেই কি তোর এমন গলার আওয়াজ বন্ধ হয়ে গেল? তিনি ঘরে ঢুকে দ্বিধায় সংকোচে বারবার ইতস্তত করে যখন বেরিয়ে গেলেন, একটা হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলতেই কি তোর হাত শিথিল হয়ে পড়ল? সেই তো সারা রাত ধরে মাটিতে পড়ে পড়ে কাঁদলি। একবার মুখ ফুটে বলতেই কি শুধু এত বাধা হলো যে, আচ্ছা তুমি তোমার বিছানাতে এসে শো, আমি আমার মেঝের বিছানায় না হয় ফিরে যাচ্ছি। অনেক বেলায় যখন ঘুম ভাঙল, মনে হলো যেন জ্বর হয়েছে। উঠে বাইরে যাচ্ছি, স্বামী এসে ঘরে ঢুকলেন। আমি মুখ নিচু করে একপাশে দাঁড়িয়ে রইলুম। তিনি বললেন, তোমাদের গ্রামের নরেনবাবু এসেছেন। বুকের ভেতরটায় থক করে উঠল। স্বামী বলতে লাগলেন, আমাদের নিখিলের তিনি কলেজের বন্ধু। চিতর বিলে হাঁস শিকার করবার জন্য কলকাতায় থাকতে সেই বুঝি কবে নেমন্তন্ন করে এসেছিল, তাই এসেছেন। তা তুমিও তো তাকে বেশ চেনো না? উফ, মানুষের স্পর্ধার কি একটা সীমা থাকতে নেই? ঘাড় নেড়ে জানালুম, আছে, কিন্তু ঘৃণায় লজ্জায় নখ থেকে চুল পর্যন্ত আমার তেতো হয়ে গেল। স্বামী বললেন, তবে তোমার প্রতিবেশীর আদর যত্নের ভার তোমাকেই নিতে হবে। শুনে এমন চমকে উঠলুম যে ভয় হলো। হয়তো আমার চমকটা তার চোখে পড়েছে, কিন্তু এদিকে তার চোখ ছিল না। বললেন, কাল রাত থেকেই মায়ের বাতের ব্যথাটা ভয়ানক বেড়েছে। এদিকে নিখিলও বাড়ি নেই, অখিলকেও তার আপিস করতে হবে। মুখ নিচু করে কোনো মতে বললুম, তুমি? আমার কিছুতেই থাকবার জো নেই গো। রায়গঞ্জে পাট কিনতে না গেলেই নয়। কখন ফিরবে? ফিরতে আবার কাল এই সময়। রাত্রিটা সেখানেই থাকতে হবে গো। তাহলে আর কোথাও তাকে যেতে বলো। আমি বউ মানুষ, শ্বশুর বাড়িতে তার সামনে বার হতে পারবো না। না না, ছিছি, তা কি হয় নাকি? আমি সমস্ত ঠিক করে দিয়ে যাচ্ছি, তুমি সামনে না বার হও, আড়াল থেকে গুছিয়ে গাছিয়ে দিও। এই বলে তিনি বাইরে চলে গেলেন। সেদিন 5 মাস পরে আবার নরেনকে দেখলুম। দুপুরবেলা সে খেতে বসেছিল। আমি রান্নাঘরে দৌড়ের আড়ালে বসে কিছুতেই চোখের কৌতূহল থামাতে পারলুম না। কিন্তু চাইবা মাত্রই আমার সমস্ত মনটা এমন এক প্রকার বিতৃষ্ণায় ভরে গেল যে সে আর কাউকে বোঝানো শক্ত। মস্ত একটা তেঁতুল বিছে এঁকে বেঁকে চলে যেতে দেখলে সর্বাঙ্গ যেমন করে ওঠে, অথচ যতক্ষণ যেটা দেখা যায় চোখ ফেরাতে পারা যায় না, ঠিক তেমনি করেই আমি নরেনের দিকে চেয়ে রইলুম। ছি ছি, ওর ওই শরীরটাকে কি করেছে একদিন ছুঁয়েছি, মনে পড়তেই সারা শরীর কাঁটা দিয়ে মাথার চুল পর্যন্ত আমার খাড়া হয়ে উঠল। খেতে খেতে সে মাঝে মাঝে চোখ তুলে চারিদিকে কি যে খুঁজছিল সে আমি জানি। আমাদের রাঁধুনি কি একটা তরকারি দিতে গেল। সে হঠাৎ ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, তোমাদের বড় বউ যে বড় বেরোলো না। রাঁধুনি জানতো যে ইনি আমাদের বাপের বাড়ির লোক, গ্রামের জমিদার। তাই বোধ করে খুশি করবার জন্যেই হাসি ভঙ্গিতে এক ঝুড়ি মিথ্যে কথা বলে তার মন জোগালে। বললে, কি জানি বাবু, বড় বৌমার ভারী লজ্জা, নইলে তিনিই তো আপনার জন্য আজ নিজে রাঁধলেন। রান্নাঘরে বসে তিনিই তো আপনার সব খাবার এগিয়ে গুছিয়ে দিচ্ছেন। নচা করে কিন্তু কম সম খাবেন না বাবু, তাহলে তিনি বড় রাগ করবেন। আমাকে বলে দিলেন। মানুষের শয়তানির কোনো শেষ নেই, দুঃসাহসেরও কোনো সীমা নেই। সে স্বচ্ছন্দে স্নেহের হাসিতে মুখটা রান্নাঘরের দিকে তুলে চেঁচিয়ে বললে, আমার কাছে তোর আবার লজ্জা কি রে সদু?
আয় আয়, বেরিয়ে আয়। অনেক দিন দেখিনি, একবার দেখি। কাঠ হয়ে সেই দরজা ধরে দাঁড়িয়ে রইল। আমার মেজো যাও রান্নাঘরে ছিল। ঠাট্টা করে বললে, দিদি সবটাতে বাড়াবাড়ি। পাড়ার লোক, ভাইয়ের মতো বিয়ের দিন পর্যন্ত সামনে বেরিয়েছ, কথা কয়েছ, আর আজ এসে লজ্জা। একবার দেখতে চাচ্ছেন, যাও না। এর আর জবাব দেব কি? বেলা তখন 2-2:30। বাড়ির সবাই যে যার ঘরে শুয়েছে। চাকরটা এসে বাইরে থেকে বলল, বাবু পান চাইলেন মা। কে বাবু? নরেন বাবু। তিনি স্বীকার করতে যাননি? কই না, বৈঠকখানায় শুয়ে আছেন যে। তাহলে শিকারের ছলটাও মিথ্যে। পান পাঠিয়ে দিয়ে জানলায় এসে বসলুম। এ বাড়িতে আসা পর্যন্ত এই জানলাটাই ছিল আমার সবচেয়ে প্রিয়। নিচেই ফুল বাগান, এক ঝাড় চামেলি ফুলের গাছ দিয়ে সামনেটা ঢাকা। এখানে বসলে বাইরের সমস্ত দেখা যায়, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না। বাইরে পান পাঠিয়ে দিয়ে আমি নরেনের কথাই ভাবতে বসেছিলাম। সত্যি, কিন্তু কখন কোন ফাঁকে যে আমার স্বামী এসে আমার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিল সে আমি টেরও পাইনি। আমার স্বামীকে আমি যত দেখছিলাম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। সবচেয়ে আশ্চর্য হতুম তার ক্ষমা করবার ক্ষমতা দেখে। আগে আগে মনে হতো তার দুর্বলতা, পৌরসত্বের অভাব, শাসন করবার সাধ্য নেই বলেই ক্ষমা করেন। কিন্তু যত দিন যাচ্ছিল ততই টের পাচ্ছিলাম তিনি যেমন বুদ্ধিমান তেমনই দৃঢ়। আমাকে যে তিনি ভেতরে ভেতরে কত ভালোবেসেছেন সে তো আমি নিশ্চিত অনুভব করতে পারি। কিন্তু সে ভালোবাসার ওপর এতটুকু জোর খাটাবার সাহস আমার তো হয় না। একদিন কথায় কথায় বলেছিলাম, আচ্ছা তুমি বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়ি শুদ্ধ সবাই অযত্ন অবহেলা করে, এমনকি অত্যাচার করে, এ কি তুমি ইচ্ছে করলে শাসন করে ঠিক করে দিতে পারো না? তিনি হেসে জবাব দিয়েছিলেন, কই, কেউ তো অযত্ন করে না। কিন্তু কিন্তু নিশ্চিত জানতুম কিছুই তার অজানা ছিল না। বললুম, আচ্ছা যত বড়ই দোষ হোক তুমি কি সব মাপ করতে পারো? তিনি তেমনই হাসি মুখে বললেন, যে সত্যি ক্ষমা চায় তাকে করতেই হবে। এ যে আমাদের আমাদের মহাপ্রভুর আদেশ গো। তাই এক একদিন চুপ করে বসে ভাবতুম, ভগবান যদি সত্যি নেই তাহলে এত শক্তি এত শান্তি ইনি পেলেন কোথায়? এই যে আমি স্ত্রীর কর্তব্য একদিনের জন্য করিনে, তবু তো তিনি কোনোদিন স্বামীর জোর নিয়ে আমায় অমর্যাদা অপমান করেন না। আমাদের ঘরের কুলুঙ্গিতে একটি শ্বেত পাথরের গৌরাঙ্গর মূর্তি ছিল। আমি কত রাতে ঘুম ভেঙে দেখেছি স্বামী বিছানার ওপর স্তব্ধ হয়ে বসে এক দৃষ্টে তাঁর দিকে চেয়ে আছেন, আর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সময় সময়ে তার মুখ দেখে আমারও যেন চোখে জল আসতো। মনে হতো অমনি করে একটা দিনও কাঁদতে পারলে বুঝি মনের অর্ধেক কষ্ট কমে যাবে। পাশের কুলুঙ্গিতে তার কয়েকখানা বড় আদরের বই ছিল। তার দেখা দেখি আমিও মাঝে মাঝে পড়তুম, কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই ফিরে চেয়ে নিজের চোখকে বিশ্বাস হলো না। দেখি আমার আঁচল ধরে জানলার বাইরে দাঁড়িয়ে নরেন। একটু হলেই চেঁচিয়ে ফেলছি লুম আর কি। সে কখন এসেছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে কিছুই জানতে পারিনি। কিন্তু কিন্তু কি করে যে সেদিন নিজেকে সামলে ফেলেছিলুম আমি আজও ভেবে পাইনি। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলুম, এখানে এসেছো কেন? শিকার করতে? বসো, বলছি। আমি জানলার উপর বসে পড়ে বললুম, শিকার করতে যাওনি কেন? ঘনশ্যামবাবুর হুকুম পাইনি। যাওয়ার সময় বলে গেলেন আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। এক মুহূর্তে স্বামীর জন্য গর্বে আমার বুকখানা ফুলে উঠল। তিনি কোনো কর্তব্য ভোলেন না, সেদিকে তার এক বিন্দু দুর্বলতা নেই। এ লোকটা দেখে যাক আমার স্বামী কত বড়। বললুম, তাহলে বাড়ি ফিরে গেলে না কেন? সে লোকটা গরাদের ফাঁক দিয়ে খপ করে আমার হাতটা চেপে ধরে বললে, সতু, টাইফয়েডের জ্বরে মরতে মরতে যখন বেঁচে উঠে শুনলাম তুমি পরের হয়েছ আর আমার নেই,
তখন বারবার করে বললুম, ভগবান আমাকে বাঁচালে কেন? তোমার কাছে আমি এইটুকু বয়সের মধ্যে কি এমন পাপ করেছি যার শাস্তি দেবার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে? তুমি ভগবান মানো? নরেন থতমত খেয়ে বলতে লাগলো। হ্যাঁ, না না, হ্যাঁ না, মানিনি, কিন্তু সে সময় কি জানো। থাকবে। তারপরে? উফ, সে আমার কি দিন, যেদিন শুনলুম তুমি আমারই আছো, শুধু নামে অন্যের, নইলে আমারই চিরকাল, শুধু আমারই। আজও একদিনের জন্য আর কারো বিছানায় রাত। ছি ছি, চুপ করো। কিন্তু কে তোমাকে এই খবর দিলে? কার কাছে শুনলে? তোমাদের যে দাসী ৩-৪ দিন হলো বাড়ি যাওয়ার নাম করে চলে গেছে, যে মুক্ত কি তোমার লোক ছিল বলে জোর করে তার হাত ছাড়াতে গেলুম, কিন্তু এবারেও সে তেমনই সজোরে ধরে রাখলে। তার চোখ দিয়ে ফোঁটা 2 জলও গড়িয়ে পড়ল। বললে, শুধু এমন করে কি আমাদের জীবন শেষ হবে? অমন অসুখে না পড়লে আজ কেউ তো আমাদের আলাদা করতে পারত না। যে অপরাধ আমার নিজের নয়, তার জন্য এত বড় শাস্তি আমি ভোগ করব কেন? লোকে ভগবান ভগবান করে, কিন্তু তিনি সত্যি থাকলে কি বিনা দোষে এত বড় সাজা আমাদের দিতেন? কখনো না। তুমি বা কিসের জন্য একজন অজানা অচেনা মুখ্য লোকের। থাক থাক, ও কথা থাক। আচ্ছা থাক, কিন্তু যদি জানতুম তুমি সুখে আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো একদিন মনকে সান্ত্বনা দিতে পারতুম। কিন্তু কোনো সম্বলই যে আমার হাতে নেই, আমি বাঁচবো কি করে? আবার তার চোখে জল এসে পড়ল। এবার সে আমার হাতটাই টেনে নিয়ে তার নিজের চোখের জল মুছে বললে, এমন কোন সভ্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারত? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে এমন করে তাকে সারা জীবন দগ্ধ করবার অধিকার সংসারে কার আছে? কোন দেশের মেয়েরা ইচ্ছে করলে এমন বিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে না পারে? এসব কথা আমি সমস্তই জানতুম। আমার মামার ঘরে নতুন যুগের সাম্য, মৈত্রী, স্বাধীনতার কোনো আলোচনাই বাকি ছিল না। আমার বুকের ভেতরটা কেমন যেন দুলতে লাগলো। বললুম, তুমি আমাকে কি করতে বলছো? আমি তোমাকে কোনো কথাই বলবো না। এইটুকু শুধু জানিয়ে যাব যে মরণের গ্রাস থেকে উঠে পর্যন্ত আমি এই আজকের দিনের প্রতীক্ষা করেই পথ চেয়েছিলুম। তারপরে হয়তো একদিন শুনতে পাবে যেখান থেকে উঠে এসেছি তার কাছেই ফিরে চলে গেছি। কিন্তু তোমার কাছে আমার এই শেষ নিবেদন রইল শুধু, বেঁচে থাকতে যখন কিছুই পেলুম না, মরণের পরে যেন ওই চোখের 2 ফোঁটা জল পাই। আত্মা বলে যদি কিছু থাকে, তাতেই তৃপ্তি হবে। আমার হাতটা তার হাতের মধ্যেই রইল। চুপ করে বসে রইলুম। এখন ভাবি, সেদিন যদি ঘুণাগ্রেও জানতুম মানুষের মনের দাম এই, একেবারে উল্টো ধারায় বইয়ে দিতে এইটুকু মাত্র সময়, এইটুকু মাত্র মাল মশলার প্রয়োজন, তাহলে যেমন করে হোক সেদিন তার হাত ছাড়িয়ে নিয়ে জানলা বন্ধ করে দিতুম। কিছুতেই তার একটা কথাও কানে ঢুকতে দিতুম না। কটা কথা, কফোঁটা চোখের জলই বা তার খরচ হয়েছিল। দুজনে কতক্ষণ এমন স্তব্ধ হয়েছিলুম জানি নে। সে হঠাৎ বলে উঠল, শুধু কেন? তুমি তো বেশ জানো আমাদের মিথ্যে শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষকে বেঁধে রাখবার শেকল মাত্র। যেমন করে হোক আটকে রেখে তাদের সেবা নেবার ফন্দি। সতীর মহিমা কেবল মেয়ে মানুষের বেলায়, পুরুষের বেলায় সব ফাঁকি। আত্মা যে করে, সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি স্বাধীন সত্তা নেই? সে কি শুধু এসেছিল পুরুষের সেবাদাসী হওয়ার জন্য? বৌমা, বলি কথা তোমাদের শেষ হবে না বাচ্চা? মাথার উপর বাজ ভেঙে পড়লেও বোধ হয় মানুষ এমন করে চমকে ওঠে না। আমরা দুজনে যেমন করে চমকে উঠলুম। নরেন হাত ছেড়ে দিয়ে বসে পড়ল। আমি মুখ ফিরিয়ে দেখলুম বারান্দায় খোলা জানলার ঠিক সামনে দাঁড়িয়ে আমার শাশুড়ি। বললেন, বাচ্চা, এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্য ভব্য নয়। অমন করে জোপের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তো বা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকে বেশ হতো।
কি একটা জবাব দিতে গেলুম, কিন্তু মুখের মধ্যে জিভটা আমার আটকে গেল, একটা কথাও ফুটলো না। তিনি একটুখানি হেসে বললেন, বলতে পারি নে বাচ্চা, শুধু ভেবেই মরি বৌমাটি কেন আমার এত কষ্ট সয়ে মাটিতে শুয়ে থাকেন। তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান, চা তৈরিও হয়েছে। একবার মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করো তো বৌমা, চায়ের পিয়ালাটা বৈঠকখানায় পাঠিয়ে দেব না ওই বাগানে দাঁড়িয়ে খাবেন? উঠে দাঁড়িয়ে প্রবল চেষ্টায় তবে কথা বলতে পারলুম। বললুম, তুমি কি রোজ এমনি করেই আমার ঘরে আড়ি পাতো মা? শাশুড়ি মাথা নেড়ে বললেন, না না, সময় পাই কোথা, সংসারের কাজ করেই তো সারতে পারি নে। এই দেখো না বাচ্চা, বাতে মরছি, তবু চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তা এই ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকতে হয়তো খাবেন না, তা যাচ্ছি আমি। বলে তিনি ফিক করে একটু মুচকে হেসে চলে গেলেন। এমনই মেয়ে মানুষের বিদ্বেষ। প্রতিশোধ নেবার বেলায় শাশুড়ি তার বৌমার মান সম্মানের কোনো উঁচু নিচুর ব্যবধানই রাখলেন না। সেইখানেই মেঝের ওপর চোখ মুজে শুয়ে পড়লুম। সারা গা বয়ে ঝরঝর করে ঘাম ঝরে সমস্ত মাটিটা ভিজে গেল। শুধু একটা সান্ত্বনা ছিল, আজ তিনি আসবেন না। আজকের রাতটা অন্তত চুপ করে পড়ে থাকতে পারবো, তার কাছে কৈফিয়ত দিতে হবে না। সন্ধে হয়ে গেল, এ ঘরে কেউ আলো দিতে এলো না। রাত তখন প্রায় 8টা। হঠাৎ তাঁর গলা বাইরে থেকে কানে আসতেই বুকের সমস্ত রক্ত চলাচল যেন একেবারে থেমে গেল। তিনি চাকরকে জিজ্ঞাসা করছিলেন, হ্যাঁ রে, বন্ধু নরেনবাবু হঠাৎ চলে গেলেন কেন রে? চাকরের জবাব শোনা গেল না। তখন নিজেই বললেন, খুব সম্ভবত শিকার করতে বারণ করেছিলুম বলে। তা উপায় কি? বাড়ির ভেতরে ঢুকতেই শাশুড়ি ঠাকুরন ডেকে বললেন, একবার আমার ঘরে এসো তো বাবা। তাঁর যে এক মুহূর্তে দেরি সইবে না সে আমি জানতুম। তিনি যখন আমার ঘরে এলেন, আমি কিসের একটা প্রচণ্ড নিষ্ঠুর আঘাতের অপেক্ষা করেই যেন সারা শরীর কাঠের মতো শক্ত করে পড়ে রইলুম। কিন্তু তিনি একটা কথাও বললেন না। কাপড় চোপড় ছেড়ে সন্ধ্যা আহ্নিক করতে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। শাশুড়ি তাঁকে যেন এইমাত্র একটাও কথা বলেননি। তারপরে যথাসময়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘরে শুতে এলেন। সারা রাত ধরে আমার সঙ্গে একটা কথাও হলো না। সকালবেলা সমস্ত দ্বিধা সংকোচ প্রাণপণে ঝেড়ে ফেলে দিয়ে রান্নাঘরে ঢুকতে যাচ্ছি, মেজোজা বললেন, এসেলে তোমার আর এসে কাজ নেই দিদি, আজ আমি আছি। তুমি থাকলে কি আমাকে থাকতে নেই মেজদি? কাজ কি, মা কি জন্যে বারণ করে গেলেন? এই বলে তিনি ঘাড় ফিরিয়ে মুখ টিপে টিপে হাসতে লাগলেন। সে আমি স্পষ্ট টের পেলুম। মুখ দিয়ে আমার একটা কথাও বার হলো না। আড়ষ্ট হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে এলুম। দেখলুম বাড়ি শুদ্ধ সকলের মুখ ঘোর অন্ধকার। শুধু যার মুখ সবচেয়ে অন্ধকার হওয়ার কথা তার মুখেই কোনো বিকার নেই। স্বামীর রোজকার হাসি মুখ আজও তেমনই হাসি খুশি। একদিন দুদিন করে যখন 7 দিন কেটে গেল, তখন কেবলই মনে হতে লাগলো, এতই কি দোষ করেছি যে স্বামী একটা মুখের কথাও জিজ্ঞাসা না করে নির্বিচারে শাস্তি দিয়ে যাবেন? কিন্তু তিনি যে সকলের সঙ্গে মিলে নিঃশব্দে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছেন, এই বুদ্ধি যে কোথায় পেয়েছিলুম এখন তাই শুধু ভাবি। সেদিন সকালে শুনলুম শাশুড়ি বলছেন, ফিরে এলি মা মুক্ত? 5 দিন বলে কতদিন দেরি করলি বলতো বাচ্চা? সে যে কেন ফিরে এসেছে তা মনে মনে বুঝলুম। যখন স্নান করতে যাচ্ছি তখন তার সঙ্গে দেখা হলো। মুচকি হেসে হাতের মধ্যে একটা কাগজ গুঁজে দিলে। হঠাৎ মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা আমার হাতের তেলোয় টিপে ধরেছে। ইচ্ছে হলো তক্ষুনি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু সে যে নরেনের চিঠি। না পড়েই যদি ছিঁড়ে ফেলতে পারবো, তাহলে মেয়ে মানুষের মনের মধ্যে জগতের সেই অফুরন্ত চিরন্তন কৌতূহল জমা রয়েছে কিসের জন্যে? নির্জন পুকুর ঘাটে জলে পা ছড়িয়ে দিয়ে চিঠি খুলে বসলুম। অনেকক্ষণ পর্যন্ত একটা কথাও পড়তে পারলুম না।
চিঠি লাল কালিতে লেখা। মনে হতে লাগলো তার রাঙা অক্ষরগুলো যেন একপাল কেন্নর বাচ্চার মতো গায়ে গায়ে জড়িয়ে কিলবিল করে নড়ে নড়ে বেড়াচ্ছে। তারপরে পড়লুম, একবার, দুবার, তিনবার পড়লুম। তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দিয়ে স্নান করে ঘরে ফিরে এলুম। কি ছিল তাতে? সংসারে যা সবচেয়ে বড় অপরাধ তাই লেখা ছিল। ধোপা এসে বললে, মা ঠাকুরন, বাবুর ময়লা কাপড় দাও। জামার পকেটগুলো সব দেখে দিতে গিয়ে একখানা পোস্ট কার্ড বেরিয়ে এলো। হাতে তুলে দেখি আমার চিঠি। মা লিখেছেন। তারিখ দেখলুম 5 দিন আগের, কিন্তু আজও আমি পাইনি। পড়ে দেখি সর্বনাশ। মা লিখেছেন, শুধু রান্নাঘরটা ছাড়া আর সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘরটার মধ্যে কোনো মতে সবাই মাথা গুঁজে আছি। দু চোখ জ্বালা করতে লাগলো, কিন্তু এক ফোঁটা জল বেরোলো না। কতক্ষণ যে এইভাবে বসেছিলুম জানি নে। ধোপার চিৎকারে আবার সজাগ হয়ে উঠলুম। তাড়াতাড়ি তাকে কাপড়গুলো ফেলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লুম। এইবার চোখের জলে বালিশ ভিজে গেল। কিন্তু এই কি তার ঈশ্বর পরায়ণতা? আমার মা গরিব, এক বিন্দু সাহায্য করতে অনুরোধ করি, এই ভয়ে চিঠিখানা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। এত বড় হীনমন্যতা আমার নাস্তিক মামার দ্বারা কি কখনো সম্ভব হতে পারত? আজ তিনি ঘরে আসতে কথা বললুম, আমাদের বাড়ি পুড়ে গেছে। তিনি মুখের দিকে চেয়ে বললেন, কোথায় শুনলে? গায়ের ওপর পোস্টকার্ড ছুঁড়ে ফেলে দিয়ে জবাব দিলুম, ধোপাকে কাপড় দিয়ে তোমারই পকেট থেকে পেলুম। দেখো, আমাকে নাস্তিক বলে তুমি ঘৃণা করো জানি, কিন্তু যারা লুকিয়ে পরের চিঠি পড়ে, আড়ালে গোয়েন্দাগিরি করে বেড়ায়, তাদের আমরাও ঘৃণা করি। তোমার বাড়ি শুদ্ধ লোকেরই কি এই ব্যবসা? যে লোক নিজের অপরাধে মগ্ন হয়ে আছে তার মুখের এই কথা, কিন্তু আমি নিঃসংশয়ে বলতে পারি, এত বড় দুঃসাহসিক আঘাত আমার স্বামী ছাড়া আর কেউ সহ্য করতে পারত না। মহাপ্রভুর শাসন কি অক্ষয় কবচের মতন যে তার মনটাকে সারাটা ক্ষণ ঘিরে রক্ষা করত, যাতে আমার এমন তীক্ষ্ণ শুলও খান খান হয়ে পড়ে গেল। একটুখানি মৃদু হেসে বললেন, কেমন অন্যমনস্ক হয়ে পড়ে ফেলেছিলুম শুধু, আমাকে মাপ করো। এই প্রথম তিনি আমাকে নাম ধরে ডাকলেন। বললুম, মিথ্যে কথা। তাহলে আমার চিঠি আমাকে দিতে? কেন এই খবর লুকিয়েছ তাও জানি। শুধু দুঃখ পেতে বইতো না, তাই ভেবেছিলুম কিছুদিন পরে তোমাকে জানাবো। কেমন করে তুমি হাত গোনো সে আমার জানতে বাকি নেই। তুমি কি বাড়ি শুদ্ধ সবাইকে আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছ? স্পাই? ইংরেজ মহিলারা এমন স্বামীর মুখ পর্যন্ত দেখে না, তা জানো? ওরে হতভাগী, বল বল, যা মুখে আসে বলে নে। শাস্তি তোর গেছে কোথায়? সবই যে তোলা রইল। স্বামী চুপ করে বসে রইলেন, একটা কথারও জবাব দিলেন না। এখন ভাবি, এত ক্ষমা করতেও মানুষে পারে? কিন্তু আমার ভেতরে যত গ্লানি, যত অপমান এতদিন ধীরে ধীরে জমা হয়ে উঠেছিল, একবার মুক্তি পেয়ে তারা কোনো মতেই আর ফিরতে চাইলে না। একটু থেমে আবার বললুম। আমি হেসেলে ঠুকতে তিনি একটু যেন চমকে উঠে আমাকে থামিয়ে বলে উঠলেন, তাই বটে। তাই আমার খাবার ব্যবস্থাটা আবার। সে নালিশ আমার নয়। বাঙালির ঘরে জন্মেছি বলেই যে তোমরা খুঁচে খুঁচে আমাকে তিল তিল করে মারবে, সে অধিকার তোমাদের আমি কিছুতেই দেব না। তা অবশ্যই জেনে রেখো, আমার মামার বাড়িতে এখনো রান্নাঘরটা বাকি আছে। আমি তার মধ্যেই আবার ফিরে যাব। কাল আমি যাচ্ছি। স্বামী অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললেন, যাওয়াই উচিত বটে, কিন্তু তোমার গয়নাগুলো রেখে যেও। শুনে অবাক হয়ে বললুম, এত হীন, এত ছোট স্বামীর স্ত্রী আমি? পোড়া মুখে হঠাৎ হাসি এলো। বললুম, সেগুলো কেড়ে নিতে চাও তো? বেশ, আমি রেখেই যাব। প্রদীপের হালকা আলোকে স্পষ্ট দেখতে পেলুম তার মুখ যেন সাদা হয়ে গেল। বললেন, না না, তোমার কিছু গয়না আমি ভিক্ষে যাচ্ছি। আমার টাকার বড় অনটন, তাই বাঁধা দেব। কিন্তু এমন পোড়া কপালি আমি যে ও মুখ দেখেও কথাটা বিশ্বাস করতে পারলুম না। বললুম,
বাধা দাও, বেচে দাও, যা ইচ্ছে করো, তোমাদের গয়নার উপর আমার এতটুকু লোভ নেই বলে তক্ষুনি বাক্স খুলে আমার সব গয়না বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলুম। যে দুগাছি বালা মা দিয়েছিলেন সেই দুটো ছাড়া গা থেকে পর্যন্ত গয়না খুলে ফেলে দিলুম। তাতেও তৃপ্তি হলো না। বেনারসি কাপড়, জামা যা কিছু এরা দিয়েছিলেন সমস্ত বার করে টান মেরে ফেলে দিলুম। স্বামী পাথরের মতো স্থির হয়ে চুপ করে বসে রইলেন। আমার ঘৃণায়, বিতৃষ্ণায় সমস্ত মনটা এমনই বিষিয়ে উঠল যে এক ঘরের মধ্যে থাকাও অসহ্য হয়ে পড়ল। বেরিয়ে এসে অন্ধকার বারান্দায় একধারে আঁচল পেতে শুয়ে পড়লুম। মনে হলো দোরের আড়াল থেকে কি যেন বেরিয়ে গেল। কান্নায় বুক ফেটে যেতে লাগলো, তবু প্রাণপণে মুখে কাপড় গুঁজে দিয়ে মান বাঁচালুম। কখন ঘুমিয়ে পড়েছিলুম জানি নে। উঠে দেখি ভোর হয়। ঘরে গিয়ে দেখি বিছানা খালি। দু একটা ছাড়া প্রায় সমস্ত গয়না নিয়ে তিনি কখন বেরিয়ে গেছেন। সারা দিন তিনি বাড়ি এলেন না। রাত 12টা বেজে গেল, তার দেখা নেই। তন্দ্রার মধ্যেও বোধহয় সজাগ ছিলুম। রাত 2টোর পর বাগানের দিকে সেই জানলাটার গায়ে খটখট শব্দ শুনেই বুঝলুম এ নরেন। কেমন করে যেন আমি ঠিকই জানতুম আজ রাতে সে আসবে। স্বামী ঘরে নেই, এ খবর মুক্ত দেবেই, এবং এই সুযোগ সে কিছুতেই ছাড়বে না। কোথাও কাছাকাছি সে যে আছেই, এ যেন আমি আসন্ন অমঙ্গলের মতো অনুভব করতুম। নরেন এত নিশ্চিন্ত ছিল যে সে অনায়াসে বললে, দেরি করো না, যেমন আছো বেরিয়ে এসো, মুক্ত খিড়কি খুলে দাঁড়িয়ে আছে। বাগান পার হয়ে রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকারে এগিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসল। মা বসুমতী, গাড়ি শুদ্ধ হতভাগীকে সেদিন গ্রাস করলে না কেন? কলকাতায় বউবাজারের একটা ছোট্ট বাসায় গিয়ে যখন উঠলুম তখন বেলা 8:30। আমাকে পৌঁছে দিয়েই নরেন তার নিজের বাসায় কিছুক্ষণের জন্যে চলে গেল। দাসী ওপরের ঘরের বিছানা পেতে রেখেছিল। টলতে টলতে গিয়ে শুয়ে পড়লুম। আশ্চর্য যে কথা কখনো ভাবিনি, সমস্ত ভাবনা জুড়ে তখন সেই কথাই আমার মনে পড়তে লাগলো। আমি 9 বছর বয়সে একবার জলে ডুবে যাই। অনেক যত্ন চেষ্টার পরে জ্ঞান হলে মায়ের হাত ধরে ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। মা মাথার কাছে বসে এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে আরেক হাতে পাখায় হাওয়া করছিলেন। মায়ের মুখ আর তাঁর সেই পাখা নিয়ে হাত নাড়াটা ছাড়া সংসারে আর যেন আমার কিছুই রইল না। দাসী এসে বললে, বৌমা, কলের জল চলে যাবে, উঠে চান করে নাও। স্নান করে এলুম। উড়ে বামুন ভাত দিয়ে গেল। মনে হয় কিছু খেয়েও ছিলুম, কিন্তু উঠতে না উঠতে সমস্ত বমি হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে জড় বস্তুর মতো বিছানায় এসে শুয়ে পড়তেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলুম। স্বপ্ন দেখলুম স্বামীর সঙ্গে ঝগড়া করছি। তিনি তেমনই চুপ করে বসে আছেন, আর আমি গায়ের গয়না খুলে তার গায়ে ছুঁড়ে ফেলছি। কিন্তু গয়নাগুলো আর ফুরোয় না। আমার ছুঁড়ে ফেলাও থামে না। যত ফেলি ততই যেন কোথা থেকে গয়নায় সারা শরীর ভরে ওঠে। হঠাৎ হাতের ভারী অনন্ত বালাটা ছুঁড়ে ফেলতেই সেটা সজোরে গিয়ে তার কপালে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি চোখ বুজে শুয়ে পড়লেন, আর সেই ফাটা কপাল থেকে রক্তের ধারা ফিনকি দিয়ে কড়ি কাঠে গিয়ে ঠেকতে লাগলো। এমন করে কতক্ষণ যে কেটেছিল আর কতক্ষণ যে কাটতে পারত বলতে পারিনে। যখন ঘুম ভাঙল তখন চোখের জলে বালিশ বিছানা ভিজে গেছে। চোখ চেয়ে দেখি তখন অনেক বেলা হয়েছে, আর নরেন পাশে বসে আমাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙাচ্ছে। সে বললে, স্বপ্ন দেখছিলে? ইস, এ কি হয়েছে? বলে কোঁচার খুঁট দিয়ে মুখ মুছিয়ে দিলেন। স্বপ্ন? এক মুহূর্তে মনটা যেন স্বস্তিতে ভরে গেল। চোখ রগড়ে উঠে দেখলুম সামনে মস্ত একটা কাগজে মোড়া পার্সেল। ও কি? তোমার জামা কাপড় সব কিনে আনলুম। তুমি কিনতে গেলে কেন? আমি ছাড়া আর কে কিনবে? আমার চোখ তখনই জলে ভরে গেল। এত কান্না আমি আর কখনো কাঁদিনি। নরেন বললে, আচ্ছা,
পা তুলে উঠে বস বোন, আমি দিব্যি করছি আমরা এক মায়ের পেটের ভাই বোন। তোকে যত ভালোই বাসি না কেন, তবু আমি আমার কাছ থেকে তোকে চিরকাল রক্ষা করব। চিরকাল? না না, তার পায়ের ওপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন দাদা। আমার অদৃষ্টে যা হবার তা হোক। কাল সমস্ত রাত তাকে চোখে দেখিনি, আজ আবার সমস্ত রাত দেখতে না পেলে যে আমি মরে যাব ভাই। দাসী ঘরে প্রদীপ দিয়ে গেল। নরেন উঠে গিয়ে একটা মোড়ার ওপরে বসে বললে, মুক্তোর কাছে আমি সমস্ত শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে কোনোদিন একসঙ্গে তো। তুমি আমার বড় ভাই, এসব কথা আমাকে তুমি জিজ্ঞেস করো না। নরেন অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললে, আমি আজই তোমাকে তোমাদের বাগানের কাছে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে নেবেন? তখন গ্রামের মধ্যে তোমার কি দুর্গতি হবে বলো তো? বুকের ভেতরটা কে যেন দু হাতে পাকিয়ে মুচড়ে দিল, কিন্তু তক্ষুনি নিজেকে সামলে নিয়ে বললুম, ঘরে নেবে না সে জানি, কিন্তু তিনি যে আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নেই। যত বড় অপরাধ হোক, সত্যি সত্যি মাপ চাইলে তার না বলবার জো নেই। এই যে আমি তার মুখে শুনেছি ভাই। আমাকে তুমি তার পায়ের তলায় রেখে এসো নরেন দাদা, ভগবান তোমাকে রাজ্যেশ্বর করবেন, আমি কায়মনে বলছি। মনে করেছিলুম আর চোখের জল ফেলব না, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারলুম না। আবার ঝরঝর করে পড়তে লাগলো। নরেন মিনিটখানিক চুপ করে থেকে বললে, শুধু তুমি কি সত্যিই ভগবান মানো? আর চরম দুঃখে মুখ দিয়ে পরম সত্য বার হয়ে গেল। বললুম, মানি, তিনি আছেন বলেই তো এত করেও ফিরে যেতে চাইছি, নইলে এইখানে গলায় দড়ি দিয়ে মরতুম নরেন দাদা, ফিরে যাবার কথা মুখে আনতুম না। কিন্তু আমি তো মানি নে। তাড়াতাড়ি করে উঠলুম, আমি বলছি আমার মতো তুমিও একদিন নিশ্চয়ই মানবে। সে তখন বোঝা যাবে বলে নরেন গম্ভীর মুখে বসে রইল। মনে মনে কি যেন ভাবছে, বুঝতে পেরে আমি ব্যাকুল হয়ে উঠলুম। আমার 1 মিনিট দেরি সইছিল না। বললুম, আমাকে কখন রেখে আসবে নরেন দাদা? নরেন মুখ তুলে ধীরে ধীরে বললে, সে কখনো তোমাকে মেনে নেবে না। সে চিন্তা কেন করছো ভাই? নিন না নিন সে তাঁর ইচ্ছে, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন, এ কথা নিশ্চয়ই বলতে পারি। ক্ষমা না নিলে ক্ষমা করা না করা দুই সমান। তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গন্ডগোল পড়ে যাবে, একবার ভেবে দেখো দেখি। ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললুম, সে ভাবনা এতটুকু করো না নরেন দাদা, তখন তিনি আমার উপায় করে দেবেন। নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আর তোমারই না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না। তখন এই কথার কি জবাব দেব ভেবে পেলুম না। বললুম, তাতেই বা তোমার ভয় কি? নরেন ফ্যাকাশে মুখে জোর করে একটু হেসে বললে, ভয় ভয় এমন কিছু নয়। 5-7 বছরের জন্য জেল খাটতে হবে। শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি এতে হাতই দিতুম না। মনের এতটুকু স্থিরতা নেই, এ কি ছেলে খেলা? আমি কেঁদে ফেলে বললুম, তবে আমার কি উপায় ভাই? আমার সমস্ত অপরাধ তার পায়ে সঁপে না দিয়ে তো আমি কিছুতে বাঁচব না। নরেন দাঁড়িয়ে উঠে বললে, শুধু নিজের কথাই ভাবছো, আমার বিপদ তো ভাবছো না। এখন সব দিক না বুঝে আমি কোনো কাজ করতে পারবো না। ও কি, বাসায় যাচ্ছ নাকি? রাগে দুঃখে হতাশায় আমি মাটিতে লুটিয়ে পড়ে মাথা কুটে কাঁদতে লাগলুম। তুমি সঙ্গে না যাও, এখান থেকে আমার যাবার উপায় করে দাও, আমি একলা ফিরে যাব। ওগো, আমি তার দিব্যি করে বলছি, আমি কারোর নাম করব না, কাউকে বিপদে জড়াবো না, সমস্ত শাস্তি একা মাথা পেতে নেব। তোমার দুটি পায়ে পড়ি নরেন্দা, আমাকে আটকে রেখে আমার সর্বনাশ করো না। মুখ তুলে দেখি সে ঘরে নেই, পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর দরজায় দেখি তালা বন্ধ। উড়ে বামুন বললে, বাবু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এসে খুলে দেবেন। ঘরে ফিরে এসে আর একবার মাটির ওপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললুম, ভগবান, কখনো তোমাকে ডাকিনি, আজ ডাকছি। তোমার এই একান্ত নিরুপায় মহাপাপিষ্ঠা সন্তানের গতি দাও। আমার সে ডাক কত প্রচন্ড, তার শক্তি যে কত দুর্নিবার, আজ সে শুধু আমিই জানি। তবু 7 দিন কেটে গেল, কিন্তু কেমন করে যে কাটলো
সে ইতিহাস বলবার আমার সামর্থ্যও নেই, ধৈর্যও নেই। সে যাক। বিকেলবেলায় আমার ওপরের ঘরের জানলায় বসে নিচের গলির পানে তাকিয়েছিলুম। আপিসের ছুটি হয়ে গেছে। সারাদিনের খাটুনির পর বাবুরা বাড়িমুখ হনহন করে চলেছে। অধিকাংশই সামান্য গৃহস্থ। তাদের বাড়ির ছবি আমার চোখের ওপর স্পষ্ট ফুটে উঠল। বাড়ির মেয়েদের মধ্যে এখন সবচেয়ে কারা বেশি ব্যস্ত জলখাবার সাজাতে, চা তৈরি করতে, সবচেয়ে কারা বেশি ছোটাছুটি করে বেড়াচ্ছে, সেটা মনে হতেই বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো তিনিও সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে এলেন। হঠাৎ কড়া নাড়ার শব্দে চমকে উঠে দেখি সদর দরজায় দাঁড়িয়ে নরেন আর মুক্ত। তাড়াতাড়ি চোখ মুছে ফেলে নিচের বিছানায় উঠে এসে বসলুম। সেই দিন থেকে নরেন আর আসেনি। আমার সমস্ত মন যে কোথায় পড়ে আছে সে নিশ্চয়ই বুঝতে পেরেছিল বলে ভয়ে এদিক মারাতো না। তার নিজের ধারণা জন্মেছিল বিপদে পড়লে স্বামীর বিরুদ্ধে আমি তার উপকারেই লাগব না। তাই তার ভয়ও যেমন হয়েছিল, রাগও তেমনই হয়েছিল। ঘরে ঢুকে আমার দিকে চেয়েই দুজনে একসঙ্গে চমকে উঠল। নরেন বললে, তোমার এত অসুখ করেছিল তো আমাকে খবর দাওনি কেন? তোমার বামুনটা তো আমাদের বাসা চেনে। ঝি দালানে ঝাঁট দিচ্ছিল। সে খপ করে বলে বসল, অসুখ করবে না কেন? শুধু জল খেয়ে থাকলে মানুষ রোগা হবে না বাবু। দুটো বেলা দেখছি ভাতের তালা যেমন বাড়া হয় তেমনই পড়ে থাকে। অর্ধেক দিন তো হাতও দেন না। শুনে দুজনেই চুপ করে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যের পর নরেন বাসায় চলে গেল। মুক্তকে নিচে টেনে নিয়ে গিয়ে বললুম, কেমন আছেন তিনি? ঈশ্বর ছাড়া পথ নেই বৌমা, নইলে এমন স্বামীর ঘর করতে পেলে না। তুই তো ঘর করতে দিলি না মুক্ত। মনে হলে বুকের ভিতরটায় যে কি করতে থাকে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া আর সবাই জানে তুমি বাড়ি পোড়ার খবর পেয়ে রাত্রিরেই রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছো। তোমার শাশুড়িও তার হুকুম নেওয়া হয়নি বলে রাগ করে তার সঙ্গে কথাবার্তাই বন্ধ করে দিয়েছে। মাগে কি বচ্চাত মা, কি বচ্চাত! যে কষ্টটা বাবুকে দিচ্ছে দেখলে পাষাণের দুঃখ হয়। সাধে কি আর তুমি ঝগড়া করতে বৌমা? ঝগড়া করা আমার চিরকালের জন্য ঘুচে গেল। বলতে গিয়ে সত্যি সত্যি যেন দম আটকে এলো। আজ মুক্তর কাছে শুনতে পেলুম, তোমাদের পোড়া বাড়িখানা আবার মেরামত হচ্ছে। তোমার স্বামী টাকা দিয়েছেন। টাকা উনি দিয়েছেন? হয়তো সেই জন্যই আমার গয়নাগুলো হঠাৎ বাঁধা দেবার তার প্রয়োজন হয়েছিল। বললুম, বল মুক্ত, সব বল। যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটা একটা করে শোনা। এতটুকু দয়া তোর আমাকে করিস নে। এ বাড়ির ঠিকানা তিনি জানেন? শিউরে উঠলুম আমি। শিউরে উঠে বললুম, কি করে? মাসখানেক আগে যখন এই বাড়ি তোমার জন্যই ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। একদিন নদীর ধারে নরেনবাবুর সঙ্গে আমাকে লুকিয়ে কথা কইতে তিনি নিজের চোখে দেখেছিলেন। তারপর বামুনের পা ছুঁয়ে মিথ্যে বলতে পারলুম না বৌমা। চলে আসবার দিন এ বাসার ঠিকানা বলে ফেললুম। গায়ে লিয়ে মুক্তর কোলের ওপরেই চোখ বুজে শুয়ে পড়লুম। অনেকক্ষণ পরে মুক্ত বললে, বৌমা। কেন মুক্ত? যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে এসে পড়েন? প্রাণপণ বলে ওঠে। মুক্তর মুখ চেপে ধরলুম। না মুক্ত, ও কথা তোকে আমি বলতে দেব না। আমার দুঃখ আমাকে সজ্ঞানে বইতে দে। পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। মুক্ত জোর করে তার মুখ ছাড়িয়ে নিয়ে বললে, আমাকেও তো প্রায়শ্চিত্ত করতে হবে বৌমা। টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। এ কথার আর জবাব দিলুম না। চোখ বুজে শুয়ে পড়লুম। মনে মনে বললুম, ওরে মুক্ত, পৃথিবী এখনো পৃথিবী আছে। আকাশ কুসুমের কথা কানেই শোনা যায়, তাকে ফুটতে কেউ আজও চোখে দেখেনি। ঘণ্টাখানেক পরে মুক্ত নিচের থেকে ভাত খেয়ে ফিরে এলো। তখন রাত্রি 10টা। ঘরে ঢুকেই বললে, মাথার আঁচলটা তুলে দাও বৌমা, বাবু আসছেন। বলেই বেরিয়ে গেল।
আবার এত রাতে? তাড়াতাড়ি কাপড় সেরে বসে উঠতেই দেখলুম দোরগোড়ায় দাঁড়িয়ে নরেন নয়, আমার স্বামী। বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি তুমি আমারই আছো। চলো, বাড়ি চলো। মনে মনে বললুম, ভগবান, এত যদি দিলে তবে আরো একটু দাও। ওই দুটি পায়ে মাথা রাখবার সময় পর্যন্ত আমার হুঁশ কেড়ে নিও না। এত বছর পর এই সব কথা আবারও আমার মনে এলো, বারবার বারবার। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। গল্প পাঠে দেবশ্রী দাস চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন সায়ন্তন ঘোষ, মনীষ ঘোষ, জৈত্রী বন্দ্যোপাধ্যায় ও আর্য জানা। পোস্টার ডিজাইন শুভজিৎ সাহানি। ব্যবস্থাপনা, রেকর্ডিং ও সাউন্ড ডিজাইন অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।